ঘড়িতে রাত 12:47 মতো বাজে। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং থাকায় বেশ লেট হয়ে গিয়েছে আজ। তবে চিন্তা নেই, কারণ বাসা পুরো ফাঁকা। মা আজ সকালে 1 মাসের জন্য নানার বাড়িতে বেড়াতে গিয়েছেন। আমার কোনো ভাই বোনও নেই, আর বাবা তো অনেক বছর আগেই মারা গিয়েছেন। তাই বলতে গেলে জীবনের অনেকটা সময় একাই কেটেছে আমার। যাই হোক, মনের শান্তিতে নিজের টাকায় কেনা স্পোর্টস বাইকটা চালিয়ে নির্জন কোলাহল মুক্ত ফাঁকা রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। কিন্তু যেই না আমি ব্রিজের কাছে যাব, অমনি কোথা থেকে যেন হঠাৎ করে একটা মেয়ে আমার বাইকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ভাগ্য ভালো, দামি বাইক হওয়ায় ABS সিস্টেম ছিল, বিধায় ব্রেক কষি, আর একটু হলেই মেয়েটাকে ধাক্কা দিয়ে দিতাম। বাইক কোনো মতে থামিয়ে নিজেকে সামনে নিয়ে বেশ রাগীভাবে মেয়েটার দিকে তাকালাম। বাইকের হেডলাইটের আলোতে দেখলাম এক হাতে একটা বড় ব্যাগ, পরনে কাজ করা সাদা শাড়ি, আর চোখে মুখে ভীষণ ভয়ের ছাপ, যেন কোনো বিপদ এসে পড়েছে। আমি বাইক থামাতেই মেয়েটা আমার কাছে দৌড়ে আসে। এবার তাকে কাছ থেকে দেখছি। ভীষণ রকমের সে সুন্দরী, গায়ের রং শ্যামলা হলেও মুখের সৌন্দর্য মন করার মতো। যাই হোক, মেয়েটা আমার কাছে দ্রুত এসে অস্থির আর ভীতু কণ্ঠে বলল, প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমি বিপদে পড়েছি, আমার খুব ভয় করছে। আমি এবার ভালো করে খেয়াল করলাম মেয়েটা কাঁদছে। অসম্ভব সুন্দর মুক্তার মতো নয়নজোড়া অশ্রুতে ভরে আছে। আমি শান্ত কণ্ঠে বললাম, শান্ত হন, কিসের বিপদ, কি হয়েছে আপনার? মেয়েটা অঝরে কাঁদতে কাঁদতে বলে, আমি একজনকে অনেক ভালোবাসতাম। আমি তার কথা মতো আজ খুলনা থেকে ঢাকা এসেছিলাম তার সাথে দেখা করতে। সে বলেছিল সে আজই আমাকে বিয়ে করে তার কাছে রেখে দিবে, কিন্তু সেই সকাল থেকে এখানে বসে আছি, তার কোনো খবর নেই। এখন অনেক রাত হয়ে গিয়েছে, আমি বুঝে গিয়েছি সে আমাকে ধোঁকা দিয়েছে। আমি এখন কি করব? আবার কান্না শুরু করে মেয়েটা। মেয়েটার কথা শুনে ব্যথিত হলাম। এই জামানায়ও এমন পাগল মানুষও আছে, জানতাম না। আমি মেয়েটাকে বললাম, ছেলেটা নাম্বার দিন, আমি কল করে দেখি কি বলে। মেয়েটা আমার দিকে কান্না সিক্ত নয়নে চুপচাপ তাকিয়ে আছে। আমিও বোকার মতো তার দিকে তাকিয়ে অপেক্ষা করছি, কিন্তু সে কিছুই বলছে না। আমি আবার বললাম, কই নাম্বার দিন। মেয়েটা এবার জোরে কান্না করে দিয়ে বলে, আমার ফোনটা একটু আগে টান দিয়ে নিয়ে গিয়েছে। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। মেয়েটা কেঁদে যাচ্ছে। আমি শান্ত গলায় বললাম, তো কি হয়েছে? যাকে এত ভালোবাসেন তার নাম্বার মুখস্থ নেই? মেয়েটা অসহায় মুখ করে মাথা নাড়িয়ে না বলে। আমি স্তব্ধ হয়ে যাই। এবার মনে মনে বলছি, হায় রে, এ কোন বিপদে পড়লাম, দ্রুত বাসায় যেতে হবে। আচ্ছা, এই মেয়ে আবার কোনো গ্যাংট্যাংয়ের সাথে জড়িত নাকি? আমাকে লুট করার জন্য মিথ্যা বলছে নাকি? আমার এবার মেয়েটাকে সন্দেহ হচ্ছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, তো এখন আমি কি করতে পারি আপনার জন্য? মেয়েটা আমতামতা করে বলে, আমাকে একটু থাকার জায়গা করে দিবেন, আমার খুব ভয় করছে। আমি ঢাকার কোনো জায়গায় চিনি না, এখানে আসছি অনেক কষ্ট করে। এত রাতে আমি আপনাকে কোথায় থাকার ব্যবস্থা করব? এটা ঢাকা শহর, বললেই তো এত সহজে সবকিছু হয় না। মেয়েটার মুখটা কালো হয়ে যায়, যেন আশা হারিয়ে ফেলেছে সে আশেপাশে তাকিয়ে মাথা নিচু করে আস্তে করে বলে, যদি একটু দয়া করে আপনার বাসার জায়গা করে দিতেন আমাকে। এত রাতে এখানে থাকলে আমার বড় কোনো বিপদ হয়ে যাবে। আমি এবার বুঝে ফেলি এই মেয়ের ভিতর ঝামেলা আছে, নিশ্চয়ই কোনো ধান্দা করার ফন্দি পেতেছে। আমি বাইক স্টার্ট দিয়ে বলি, এইসব ধান্দাবাজি আমার সাথে চলবে না। আপনাকে চিনি না জানি না, আমি আপনাকে সোজা বাসায় নিয়ে যাব, তারপর আমাকে মেরে আমার টাকা পয়সা সব নিয়ে পালিয়ে যাবেন। বাহ, ভালোই বুদ্ধি বানিয়েছেন, কিন্তু সরি, কাজ হলো না। আপনাকে আমি কোনো প্রকার সাহায্য করতে পারছি না। আমি গেলাম। দেখলাম মেয়েটা আশ্চর্য হয়ে মলিন মুখে আমার থেকে সরে দাঁড়ায়, যেন সে এসব কথা বিশ্বাস করতে পারছে না। আমি তার দিকে আর খেয়াল না দিয়ে বাইক টান দিলাম। লুকিং গ্লাসে দেখে মেয়েটা আইলাইনারের ওপর বসে ব্যাগটা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এই দৃশ্য দেখে মনে একটা কামড় দিল। ভাবলাম যে আমি কি ভুল বুঝলাম মেয়েটাকে। আমি বাইকটা একটু সামনে নিয়ে আবার স্টার্ট অফ করে চুপচাপ আড়ালে দাঁড়িয়ে লুকিং গ্লাসে মেয়েটা কি করে তা দেখার চেষ্টা করলাম। দেখলাম সে বসে বসে শুধু কেঁদেই যাচ্ছে। যদি সে খারাপ কেউ হতো তাহলে সে অন্য কাউকে ধরার চেষ্টা করত, কারণ একটু পরপর প্রাইভেট কার আর বাইক যাচ্ছিল অনেক। সে চাইলে তাদেরকেও আটকাতে পারত, কিন্তু মেয়েটা বসে বসে কেঁদেই যাচ্ছে। তাহলে আমি মেয়েটাকে ভুলই বুঝেছি। মনটা খারাপ হলো। বাইকটা আবার স্টার্ট দিয়ে মেয়েটার কাছে গেলাম। সে আমাকে দেখে পুরো অবাক, কিন্তু পরক্ষণে মাথা নিচু করে আগের মতো কাঁদতে থাকলো নিঃশব্দে। আমি বাইক থেকে নেমে তার সামনে গিয়ে হাঁটুতে ভর দিয়ে বসলাম। সে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। বোধহয় রাগ করেছে আমার আগের কথা শুনে। আমি এবার মেয়েটাকে বললাম, আমার বাসায় বর্তমানে আমি ছাড়া কেউই নেই, আপনি কি তাও আমার বাসায় যাবেন? ভয় করবেন আপনার? যদি আমি কোনো ক্ষতি করি আপনার? মেয়েটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে বলল, আপনি খারাপ হলে কখনোই আবার আসতেন না, আর আমাকে এটাও বলতেন না যে আপনার বাসায় কেউ নেই। আমি এতটুকু বুঝি। আমি কিঞ্চিৎ হাসলাম আর বললাম, আপনার মতো মেয়ে মানুষও যে দুনিয়া আছে তা জানা ছিল না। কেমন মানুষকে ভালোবাসলেন যে আপনাকে এরকম একটা বিপদে ফেলে দিল? যাই হোক, আজ রাতটা আমি আপনাকে আমার বাসায় থাকতে দিতে পারি, কিন্তু কালকে সকালে অবশ্যই খুলনা ফিরে যাবেন আপনার মা বাবার কাছে।
মেয়েটা চুপচাপ মাথা নাড়িয়ে আচ্ছা বলল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তাহলে চলুন আপনাকে নিয়ে যাই বাসায়। মেয়েটা উঠে দাঁড়িয়ে বাইকের কাছে আসলো, কিন্তু বাইকে না উঠে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা বুঝলাম আপনি ভালো, কিন্তু আবার পরে খারাপ হয়ে যাবেন না তো? সত্যি করে বলুন প্লিজ, আমি খুব বিপদে আছি, বুঝতেই তো পারছেন। আমি মেয়েটার কথা শুনে হাসবো নাকি কাঁদবো জানি না, তাও নিজেকে সামলে বললাম, বিশ্বাস না হলে আমার সাথে আইসেন না, আমারই ভালো হবে, আমি চলে যাই। না না না, আমি যাব বলে মেয়েটা আমার বাইকে চড়ে বসে। আমি তাকে আমার হেলমেটটা দিলাম, সে হাতে নিয়ে বলল, আপনি কি পরবেন তাহলে? সমস্যা নেই, আপনার সেফটি আগে, আপনার দায়িত্ব নিয়েছি, অবহেলা কিভাবে করি বলুন? যদি পুলিশ আপনাকে ধরে? ধরবে না, আমি ভিতর দিয়ে যাব। ওহ, তাহলে চলুন। আপনি ঠিকভাবে বসেছেন তো? বসেছে, কিন্তু ভয় করছে। কেন? না মানে আসলে আমি আগে কখনো বাইকে উঠিনি। ভয় নেই, আমি আস্তে আস্তে চালাবো। আপনি আমার শার্টটা ধরে বসুন, তাহলে ভয় কম লাগবে। চান্স নিতে চাচ্ছেন নাকি? হায় রে মেয়ে মানুষ, আপনি তো অন্যের প্রেমিকা, আপনার সাথে আবার কিসের চান্স নেব? বেশি সমস্যা হলে নেমে পড়ুন, আমার দেরি হচ্ছে। না না না, সরি, চলুন। মেয়েটা আমার শার্টটা ধরে বসলো। সে আগেই ধরতে চেয়েছিল, কিন্তু সেটা মনে মনে, হয়তো লজ্জার কারণে ধরতে পারেনি। তাই আমি বললাম, কিন্তু শয়তান মেয়েটা কি বলে আমাকে আমি নাকি চান্স নিতে চাচ্ছি, মানে ভালোদের কোনো দামই নেই দুনিয়ায়। যাই হোক, এবার বাইক চালু করে বাসার দিকে রওনা হলাম। সেই একই নিঝুম রাতে নিরিবিলি ঠান্ডা রাস্তায় বাইক চালিয়ে প্রতিদিনের মতো বাসায় যাচ্ছি, কিন্তু আজ একটু ব্যতিক্রম। আজ আমি একা না, আজ সাথে একজন নতুন মানুষ আছে, যার কোনো কিছুই আমি জানি না, ইভেন নামটাও জানি না। আল্লাহ জানে সাহায্য করতে গিয়ে আবার কোন বিপদ সাথে করে নিয়ে যাচ্ছি। কোনো রকম না ঘুমিয়ে আজ রাতটা পার করে আগামীকাল সকালে ওনাকে খুলনা পাঠিয়ে দিব। মনে মনে এসব ভেবে বাসার দিকে এগিয়ে যাচ্ছি, তাও আবার অন্যের গার্লফ্রেন্ড নিয়ে। কি কপাল আমার, দেখা যাক বাসায় গিয়ে কি হয়। অপরিচিতা মেয়েটাকে নিয়ে রাত 2টা নাগাদ বাসায় এসে পৌঁছালাম। মনের মধ্যে খুব ভয় ভয় করছে, না জানি কোন বিপদে পড়ি। পার্কিং লটে বাইকটা পার্ক করে মেইন গেটের সামনে আসলাম মেয়েটাকে নিয়ে। সে বেশ চুপচাপ আমাকে শুধু ফলো করে যাচ্ছে, কিন্তু এখন একটা বড় বিপদ সামনে, আর সেটা হলো দারোয়ান চাচা। বেশ বয়স্ক আর অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, আমাকে খুব পছন্দ করে এবং সম্মান করেন। সে যদি এই রাতে আমাকে একটা মেয়ে নিয়ে আসতে দেখে, তাহলে আমার মান ইজ্জত তো যাবেই, উল্টো কেলেঙ্কারিও হতে পারে। তাই মেয়েটাকে নিয়ে আড়ালে দাঁড়িয়ে আছি, ভাবছি কি করা যায়। মেয়েটা আমার দিকে যে আর চোখে বারবার তাকাচ্ছে তা বুঝতে পারছি বেশ। কোনো আপদের পাল্লায় যে পড়লাম। যাই হোক, মাথায় একটা বুদ্ধি আসলো। আমি মেয়েটার কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, শুনুন, সামনে দারোয়ান চাচা আছে, সে আমাদের একসাথে দেখলে আমি নির্ঘাত তার চোখে খারাপ হয়ে যাব, তাই একটু চালাকি করে ভিতরে যেতে হবে। আমি ওনাকে কথার জালে ফাঁসিয়ে অন্যদিকে নিয়ে যাব। আপনি এই সুযোগে সোজা ওই যে সি ব্লক দেখছেন, ওই বিল্ডিংয়ে ঢুকে পড়বেন। ঠিক আছে। মেয়েটা একটু বিচলিত হলো, কিন্তু আচ্ছা বলল। আমিও প্ল্যান মতো দারোয়ান চাচার কাছে গিয়ে এটা ওটার কথা বলে তাকে অন্যদিকে নিয়ে গেলাম। আর এই সুযোগে মেয়েটা ভিতরে চলে আসলো। তারপর চাচার হাতে 100 টাকা দিয়ে বললাম চা খেতে। সে খুশি হলো। আমি দ্রুত বাসার দিকে গেলাম। মেয়েটা নিচে দাঁড়িয়েছিল, তাকে নিয়ে লিফটে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মেয়েটা লিফটের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, ব্যাগ হাতে নিয়ে। আমি তার দিকে এক নজর তাকিয়ে মনে মনে বললাম, জীবনে নতুন এক অ্যাডভেঞ্চার হলো আজ এই মহিষীর জন্য। লিফট দিয়ে সোজা 7 তলায় চলে আসলাম। এত রাতে সবাই ঘুমাচ্ছে, তাই ধরা খেলাম না কারো কাছে। আমি দ্রুত মেয়েটাকে নিয়ে আমার ফ্ল্যাটের সামনে এসে দরজা খুলে তাকে নিয়ে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে সোজা সোফায় দুম করে বসে পড়ি। বুকটা ধুকপুক ধুকপুক করছিল। যদি একবার কারো কাছে ধরা খেতাম তাহলে আমি শেষ। এসিটা ছেড়ে পুরো নিজের শরীরটা ছেড়ে দিয়ে বসে আছি। বাসায় যে আরেকজন আছে তা যেন ভুলে গিয়েছিলাম কিছু মুহূর্তের জন্য, কারণ অনেক ক্লান্ত আমি। মেয়েটা আমার অবস্থা দেখে হালকা কাশি দিল। তার কাশির শব্দ শুনে আমার হিতাহিত জ্ঞান ফিরে আসে। আমি মাথা তুলে তার দিকে তাকিয়ে লজ্জা পাই। সে এখনও দরজার সামনে ব্যাগটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। আমি তো পুরোই অবাক। আমি উঠে দাঁড়িয়ে বললাম, এ কি, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে সোফায় এসে বসুন, আপনাকে পানি দিচ্ছি, বসুন। মেয়েটা আস্তে আস্তে ভয়ে ভয়ে ভিতরে এসে সোফায় বসে। আমি ফ্রিজ থেকে তাকে 1 গ্লাস জুস এনে দিলাম, কারণ তার মুখ খুব শুকনো লাগছিল, বোধহয় সারাদিনের না খাওয়া। সে জুস দেখে একটু অবাক হলো। হাবভাব দেখে মনে হলো আমাকে সন্দেহ করছে যে জুসে কিছু মিক্স করেছে কিনা। আমি তার সামনে জুসটা রেখে বললাম, আপনার যদি বিশ্বাস না হয় আমি খেয়ে দেখাতে পারি। আর শুনুন, আমি ভালো ছেলে, আমার মধ্যে খারাপ কিছু নেই, থাকলে আপনার সাহায্য করতাম না। আপনি যদি বেশি সন্দেহ হয় তাহলে না খেলেও হবে। না না না, খাচ্ছি আমি। মেয়েটা এবার জুসের গ্লাসটা নিয়ে চুপচাপ পুরোটা এক ঢোকে খেয়ে ফেলল। বুঝলাম তার ভালোই লেগেছে। তার মায়াবী মুখখানা এখন অনেকটা উজ্জ্বল হয়েছে, বোধহয় অনেকটা তৃষ্ণার্ত ছিল। আমি বললাম, আরেক গ্লাস দিব? না না ধন্যবাদ, আপনি সত্যি অনেক ভালো, খুব তৃষ্ণা পেয়েছিল, কাঁদতে কাঁদতে বলল মেয়েটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মেয়েটার কথা শুনে মনে আলাদা একটা শান্তি অনুভব করলাম। কি মিষ্টি কণ্ঠ আর কি মিষ্টি দেখতে। মেয়েটার প্রেমিকটা কি হতভাগা যে এরকম একটা মানুষকে সে অ্যাকসেপ্ট করলো না।
ইস, আমি তাকে বসিয়ে গেস্ট রুমে গেলাম। আমার ফ্ল্যাটটা বেশ বড়ই, দুটো বড় বড় বেডরুম, একটা গেস্ট রুম, ডাইনিং আর ড্রয়িং রুম একসাথে, কিচেন আর 3টা ওয়াশরুম আছে। 2টা বেডরুমের সাথে বিশাল বড় বড় বারান্দা আছে। আমি ঠিক করলাম গেস্ট রুমটায় আজ রাতটা মেয়েটাকে থাকতে দিব। মায়ের রুমে আমি নিজেই ঢুকি না, আর আমার রুমে তো প্রশ্নই আসে না। সো গেস্টের জন্য গেস্ট রুমই পারফেক্ট হবে। তাই আমি দ্রুত মেয়েটার জন্য রুমটা গুছিয়ে নিলাম। তারপর হলরুমে এসে তাকে উদ্দেশ্য করে বললাম, ওই গেস্ট রুমটায় আজ আপনি থাকবেন, এটা ওয়াশরুম, দরকার হলে ব্যবহার করতে পারেন। মেয়েটা মাথা নিচু করে ধন্যবাদ বলে গেস্ট রুমে চলে গেল। আমিও আমার রুমে এসে বাসার জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেলাম। মনে মনে একটু ভয় করছিল যে আবার আমাকে বাইরে থেকে আটকে দেয় কিনা, তাই দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। খুব ক্ষুধা লেগেছে, তাই কিচেনে গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই রান্না করলাম। বলতে গেলে আমি একজন পাকা রাঁধুনি, কারণ তো আগেই বললাম জীবনের অনেকটা সময় একা থেকেছি। 2টো প্লেটে খাবার নিলাম, একটা আমার জন্য আর একটা মেয়ের জন্য। আচ্ছা, সেই কখন থেকে মেয়েই করছি, তার নামটাই তো জানা হলো না, এখনই জানতে হবে। আমি ডাইনিং রুমে খাবার রেখে গেস্ট রুমের দিকে তাকিয়ে দেখি দরজা লাগানো। মনের মধ্যে খটকা লাগলো, কি ব্যাপার, এই মেয়ে দরজা লাগালো কেন? কোনো উল্টাপাল্টা কিছু করছে না তো আবার? আমি ঢোক গিলে আস্তে আস্তে রুমের সামনে গিয়ে দরজায় কান পাতলাম। কোনো সারা শব্দ নেই। মনের মধ্যে অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো। আমি আরও ভালো করে কান পেতে শোনার চেষ্টা করছি, অমনি হঠাৎ দরজা খুলে যায়, আর আমি রীতিমতো মেয়েটার গায়ের উপর পড়ে যেতে নেই। মেয়েটাও আমাকে এভাবে দেখে থতমত খেয়ে যায়। আমিও কোনো মতে নিজেকে সামলে অন্যদিকে সরে যাই, কিন্তু লজ্জায় মরে যাচ্ছে এখন। মেয়েটা দূরে সরে দাঁড়িয়ে ভীতু কণ্ঠে জিজ্ঞেস করে, এই আপনি কি করছিলেন এখানে? কি মতলব আপনার? হ্যাঁ, আপনি কি খারাপ কিছু করতে চাচ্ছেন? আমি কিন্তু চিৎকার দিব, লোক ডাকবো। আল্লাহ, আমাকে বাঁচাও। আমি অস্থির হয়ে তাকে শান্ত করার জন্য বলি, আরে প্লিজ ভয় পাবেন না, আমি সত্যিই দুঃখিত। আপনি দরজা লাগিয়েছিলেন, আমি ভয় পাচ্ছিলাম যে আপনি কোনো উল্টাপাল্টা কিছু করেন কিনা, তাই কান পেতে শুনছিলাম ভিতরে কি করছিলেন। আচ্ছা, কি করছিলেন আপনি দরজা লাগিয়ে? আমি খেয়াল করলাম মেয়েটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আরও একটু ভালো করে খেয়াল করে দেখি, আরে মেয়েটার বরণের ড্রেস তো চেঞ্জ হয়েছে। সে শাড়ি পরে এসেছিল, কিন্তু এখন সে মিষ্টি কালারের একটা কামিজ পরে আছে। আমি সাথে সাথে বুঝে যাই যে সে কেন দরজা দিয়েছিল। আমি আর কোনো কিছু না ভেবে তাকে বলি, আমি এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি, সরি, প্লিজ আপনি আমাকে খারাপ ভাববেন না। আসলে মেয়ে মানুষের সাথে আমার অত উঠা বসা নেই তো, তাই বুঝতে পারিনি, আমি সরি। আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ খেতে আসুন, আমারও খুব ক্ষুধা পেয়েছে। মেয়েটা আমার সাথে খেতে আসে। আমি মনে মনে লজ্জায় শেষ হয়ে যাচ্ছি। ছি, কি একটা কাজ করলাম, মান ইজ্জত সব শেষ। আমি আর মেয়েটার দিকে তাকালামই না লজ্জায়, চুপচাপ দুজনে খাচ্ছি। হঠাৎ মেয়েটা বলে উঠল, খাবারটা কে রান্না করেছে? আমি মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে বললাম, জি আমি। কেন, ভালো লাগেনি? কি, আপনি রান্নাও পারেন, তাও আবার এত মজা করে? জি পারি, মা শিখিয়েছে, কিংবা বলতে পারেন জীবনের প্রয়োজনে শিখতে হয়েছে। আপনি রান্না পারেন? মেয়েটা অসহায় ভঙ্গি করে মাথা নাড়িয়ে না বলল। আমি না হেসে আর পারলাম না, হাসতে হাসতে বললাম, ছেলেরা নিজেদের দরকারে রান্না করে, কিন্তু মেয়েদের অবশ্যই রান্না করা জানতে হয়, না হলে শ্বশুরবাড়ি গেলে বকাঝকা শুনতে হয়। আমি কথা শেষ করে মেয়েটার দিকে তাকাতে দেখলাম মেয়েটার উজ্জ্বল মুখখানা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। আমি পুরো অবাক, রান্না শিখতে বলে সে এত কষ্ট পেল। হায়, আমি তাকে দ্রুত বললাম, আহা, আপনি মাইন্ড করলেন, সরি। আচ্ছা, আপনার রান্না শিখতে হবে না, প্লিজ আপনি আমার কথা কষ্ট নিয়েন না। না, রান্নার জন্য কষ্ট পাইনি, আসলে কিছু একটা মনে পড়েছে তাই আর কি। আমি শান্ত হয়ে বসলাম। আসলেই তো মেয়েটার সম্পর্কে কিছু জানি না আমি, অবশ্য জেনেই বা কি হবে, সে শুধু আজ রাতের মেহমান, কাল সে তার ঠিকানায় চলে যাবে। তবে এখন আপাতত তার নামটা জানা উচিত। আমি খেতে খেতে জিজ্ঞেস করলাম, আমাদের এত কথা হলো অথচ আপনার নামটা জানা হলো না, আপনার নামটা জানতে পারি? জি অবশ্যই, আমার নাম মায়া। আপনার? আকাশ। সুন্দর নাম, আপনারও। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়। আমি সব গুছিয়ে হলরুমে এসে দেখি মায়া বসে আছে সোফাতে। আমি তার কাছে গিয়ে বললাম, অনেক রাত হয়েছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন, কাল সকালে আবার খুলনা রওনা হবেন, সো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে। মায়া উঠে চুপচাপ গেস্ট রুমে চলে গেল। আমিও সব লাইট অফ করে দিয়ে আমার রুমে চলে গেলাম। রুমের দরজা আটকে দিলাম, যদি রাতে আবার কিছু হয় তাই। আর সিকিউরিটিরও একটা ব্যাপার আছে। আমি খুব ক্লান্ত থাকায় দরজা লাগিয়ে বেডে গা এলিয়ে দিয়ে ঘুমের দেশে হারিয়ে যাই। মায়ার কথা ভাবার মতো আমার শক্তি এখন নেই, বড্ড ক্লান্ত আমি, তাই সুখের ঘুম ঘুমাচ্ছি। কিন্তু এই সুখের ঘুম বেশিক্ষণ স্থায়িত্ব পেল না। ঘুমের মধ্যে শুনছি কে যেন আমার রুমের দরজা নক করছে। আধখোলা চোখ দিয়ে তাকিয়ে দেখি ঘড়িতে 3:35 বাজে। দরজার ওপারে কি অনু নক করছে নাকি অন্য কেউ? অজানা এক ভয় কাজ করছে। আমি আস্তে আস্তে উঠে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? অন্য পাশ থেকে আওয়াজ আসলো, আমি মায়া, প্লিজ একটু দরজাটা খুলুন। আমি ভীতু কণ্ঠে বললাম, কেন কি হয়েছে? আমার খুব ভয় করছে, সব অন্ধকার, আমি কান্না করে দিব। তার কথা শেষ হওয়া মাত্রই আমি দরজার এপাশ থেকে শুনছি সে কান্না করছে।
কেন জানি এই মেয়েটাকে কান্না করতে দেখলে বা শুনলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। আমি আল্লাহর নাম নিয়ে দরজাটা খুলতে দেখি মায়া দরজার সামনে দাঁড়িয়ে সমানে কান্না করছে। আমি পুরো হতভম্ব হয়ে আছি। সে আমাকে দেখে কান্নাসিক্ত কণ্ঠে বলল, এত বড় বাসায় একা কেউ থাকে কিভাবে? ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। বলেই আবার কান্না শুরু করে দিল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। এত রাতে একটা মেয়েকে আমার রুমে ঢুকতে বলবো? না না, এটা কেমন করে হয়? কি করব আমি? আর এই মেয়েই বা কি চায়? আমি মায়াকে এভাবে কাঁদতে দেখে কষ্ট পাচ্ছিলাম, তাই তাকে শান্ত করার জন্য বললাম, আচ্ছা কান্না থামান, বলেন কি করলে আপনি আর ভয় পাবেন না, আর আমি চুপচাপ ঘুমাতে পারবেন? মায়া চুপ হয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আবার জিজ্ঞাসা করলাম। সে বলে, আসলে আমি বাসায় মায়ের সাথে সবসময় ঘুমাতাম, কখনো একা ঘুমাইনি। আমার একা ঘুমাতে খুব ভয় করে, রাতে একা ঘুমাতেই পারি না আমি এই মেয়ের কথা শুনে রীতিমতো বিশাল বড় একটা ধাক্কা খেলাম। তার মানে সে কি আমার সাথে ঘুমাতে চায়? হায় হায়, মায়া বলে কি? ওর মতলবটা কি? আমি পুরো স্তব্ধ হয়ে যাই কিছুক্ষণের জন্য। তাও নিজেকে সামলে তাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি কি আমার সাথে একই বিছানায় ঘুমাতে চাচ্ছেন? বিস্মিত কণ্ঠে মায়া মুহূর্তে আমার দিকে তাকিয়ে জোরে জোরে মাথা নাড়িয়ে না না করে। মায়া আমতামতা করে বলল, বিছানায় না, আমাকে ফ্লোরে একটা চাদর আর বালিশ দিলে আমি ঘুমাতে পারবো, তাহলে আর ভয় পাবো না। আমি আবার স্তব্ধ হয়ে যাই। মানে সে আমার পাশে না ঘুমালেও আমার রুমে ঘুমাতে চায়? না, এই মেয়ের মাথায় কোনো ফন্দি অবশ্যই আছে। আজ রাতটা আমার না ঘুমিয়ে কাটাতে হবে, বুঝেছি। কি যে ঝামেলায় পড়লাম। মায়া চুপচাপ দাঁড়িয়ে আছে আমি কি বলবো তা শোনার জন্য। আমি তাকে বললাম, আমি একটা ছেলে মানুষ, আমার সাথে একই রুমে ঘুমানোটা কি আপনার জন্য ঠিক হবে? কেমন লাগে না বলেন? মায়া কান্না জড়িত কণ্ঠে বলে, ভূতের চেয়ে আপনি অনেক ভালো আছেন। ওরা আমাকে একা পেলে নির্ঘাত মেরে ফেলবে, আপনি মারবেন না তা আমি বিশ্বাস করি। মায়ার কথা শুনে অট্ট হাসতে হাসতে আমি বিছানায় গিয়ে বসে পড়ি। এই মেয়ের কথাবার্তা পুরো বাচ্চাদের মতো। কি কিউটি না লাগছে তাকে। তার এই কথা শোনার পর তাকে না করার উপায় নেই, তাই বললাম, ঠিক আছে ঘুমান। মায়া অসম্ভব খুশি হয়। সে দ্রুত গেস্ট রুম থেকে তার যা যা দরকার সেগুলো আনতে চলে যায়। আমি বসে বসে হাসছি। এমন অভিজ্ঞতা জীবনেও হয়নি আমার। তবে এখন ভাবছি অন্য কিছু। মায়াকে কি এই ঠান্ডা ফ্লোরে ঘুমাতে দেওয়া ঠিক হবে? তার নিশ্চয় ঠান্ডা লাগবে। আমি আরাম করে ঘুমাবো আর সে মেহমান হয়ে নিচে ঘুমাবে? না, ব্যাপারটা খারাপ দেখায়। আমি এসব ভাবতে ভাবতে মায়া চলে আসে। এসেই ফ্লোরে চাদর ফেলে, কিন্তু আমি তাকে থামিয়ে বললাম, দাঁড়ান। মায়া আমার দিকে তাকায়। আমি তাকে বলি, আপনাকে ফ্লোরে ঘুমাতে হবে না। সে অসহায় মুখ করে বলে, তাহলে কোথায় ঘুমাবো? আমার বেডে ঘুমান। মায়া 2 কদম পিছু সরে গিয়ে বলে, কি বলছেন? আমি আপনার সাথে একই বিছানায় ঘুমাবো? না না, অসম্ভব, আমি পারবো না। আরে বাবা, কথাটা তো শেষ করতে দিবেন নাকি? আমি বলছি আপনি আমার বেডে ঘুমান আর আমি এই সোফাতে ঘুমাই। আমার রুমে 2 সিটের একটা ছোট সোফা ছিল। মায়াকে সেটার কথাই বললাম। ও সোফাটা দেখে আমাকে বলল, না না প্লিজ, আপনি আমার জন্য কষ্ট করবেন না, আমি ফ্লোরেই ঘুমাই, সমস্যা হবে না। আমি রসিকতা করে বললাম, ঘুমান, সমস্যা নেই, কিন্তু রাতে যে ফ্লোরে তেলাপোকা আর টিকটিকিরা পার্টি করে তাদের থেকে সাবধানে থাকবেন। আমার কথা শুনেই মায়া রীতিমতো ভয়ে একটা চিৎকার দেয়। আমি হাসতে হাসতে বলি, কি ঘুমাবেন না? মায়া মাথা নাড়িয়ে না না বলে। আমি আরও মজা পেয়ে হাসতে হাসতে বলি, তাহলে আজ রাতটা চুপচাপ আমার বেডে ঘুমিয়ে পড়েন, কাল তো বাসায় গিয়ে নিজের বেডে ঘুমাতে পারবেন। কথা শেষ করে আমি উঠে একটা মাথার বালিশ আর কাঁথা নিয়ে সোফায় চলে যাই। মায়া আস্তে আস্তে আমার বেডের কাছে গিয়ে একপাশে শুয়ে পড়ে। আমিও সোফায় গিয়ে পা ঝুলিয়ে বানরের মতো শুয়ে পড়ি। ইস, কি শক্ত সোফা। যাই হোক, চোখটা বন্ধ করতেই মায়া আবার ডাক দেয়। আমি চোখ মেলে তার দিকে তাকিয়ে দেখি সে বসে আছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এবার কি হয়েছে? না না, তেমন কিছু না, আপনাকে একটা কথা বলার ছিল। বলেন। আমার দিকে তাকিয়ে আছে আর আমি তার দিকে তাকিয়ে আছি। আমার রুমে বেডের পাশে সবসময় 2টা টেবিল ল্যাম্প চলে। আজও তার ব্যতিক্রম হয়নি। আমি সেই ল্যাম্পের আলোতে মায়ার চিন্তিত মায়াবী মুখখানা দেখছিলাম। তার মিষ্টি গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো কেমন কাঁপছিল, যেন কিছু বলতে চাচ্ছে কিন্তু বের হচ্ছে না। মায়া হঠাৎই বলে, কাল সকালে বলবো, এখন ঘুমান, আপনাকে অনেক জ্বালাচ্ছি আমি। বলেই সে ঠাস করে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। আমি সোফায় শুয়ে সব দেখছি। তার এরকম কাণ্ডে আমি আবারও অবাক। কি এমন কথা ছিল যে সে বলতেই পারল না? তার ঠোঁটগুলো পর্যন্ত কাঁপছিল। কি এমন কথা সে বলতে চাচ্ছিল আমাকে? চিন্তা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ভোরবেলা ঝলমল আলোতে আমার ঘুম ভাঙে। ঘড়িতে তাকিয়ে দেখি সকাল 8:20 বাজে। আজ শুক্রবার। সচরাচর এই দিনে আমি 12টার আগে ঘুম থেকে উঠি না, কিন্তু আজ জানালার পাশে সোফায় ঘুমানোর কারণ ঘুমটা সকাল সকাল ভেঙে যায়। অপূর্ণ ঘুম নিয়ে আস্তে আস্তে উঠে বসতেই সবার আগে মায়ার অসম্ভব সুন্দর ঘুমন্ত মুখখানা আমার চোখে পড়ে। লেখক আবিরের গল্পে পড়েছিলাম যে একটা মেয়ের সত্যিকারের সৌন্দর্য দেখতে হলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে হবে। আমি আজ তা দেখেছি। আহা, কি মায়াবী মলিন নেশাকাতর মুখ তার। আমি বুঝি না কিভাবে এই মেয়ের প্রেমিকা তাকে গ্রহণ করলো না। আমার মাথায় ঢুকে না ব্যাপারটা। কি জানি, সত্যিকারের প্রেম ভালোবাসা আজকালকার দিনে কোনো মূল্যই নেই। তাই তো আজও একাই আছে।
মা কতবার বিয়ে করতে বলল, কিন্তু আমার কোনো মেয়েকেই পছন্দ কিংবা ভালো লাগে না। সত্যি বলতে তাদের বিশ্বাসই করতে পারি না। আজকালকার মেয়েরা শুধু মন নিয়ে খেলতে জানে। তারা একটা ছেলের অনুভূতি, অনুভব কিংবা মনের গহীন জমে থাকা ভালোবাসা আর কষ্টগুলোকে কখনোই বুঝতে চায় না। সবকিছু তাদের কাছে নেহায়েত রং তামাশা। হ্যাঁ, আমারও একজন ছিল অনেক আগে, তখন আমি কলেজে পড়তাম, কিন্তু সে যে এভাবে আমার মন ভেঙে চলে যাবে তা আমি ভাবতেও পারিনি। যাই হোক, অতীত মানেই কষ্টকে স্মরণ করা, যেটা আমি চাই না। এত সুন্দর সকালটা নষ্ট হোক তাও চাই না। আমি উঠে ফ্রেশ হলাম, কারণ মায়াকে আজ যেভাবেই হোক খুলনায় পাঠাতে হবে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আমার বেড খালি। কি হলো, মায়া কোথায় কোথায় গেল? আমি রুম থেকে বের হয়ে গেস্ট রুমে নজর দিলাম। দেখি রুম রাতের মতোই আছে, ওয়াশরুমেও বাইরে থেকে লাগানো। আর মায়ের রুম তো আমি তালাই মেরে রেখেছি। তাহলে মেয়েটা সকাল সকাল গেল কই? মেইন গেটের কাছে এসে দেখি সেটাও ভিতর থেকে লাগানো। তাহলে আমি একটু ভাবতেই আমার মনে পড়ে যে আমি তো আমার রুমের বারান্দায় দেখিনি। আমি দ্রুত বারান্দায় গিয়ে দেখি মিস মায়া আমার বারান্দায় মনের সুখে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে। আমার বাসার সামনে অনেক বড় ফাঁকা জায়গা, তাই দক্ষিণের মনোরম হাওয়া আসতে কোনো বাধাই পায় না। আমিও মাঝে মাঝে সকালে আর রাতে বারান্দায় বসে কিছু সময় কাটাই। বেশ শীতল ঠান্ডা বাতাস আসে এই সাততলায়, ভালোই লাগে। মায়েরও বোধ হয় তেমনই লাগছে। আমি হালকা কাশি দিলে মায়া আমার দিকে তাকিয়ে ওড়নাটা ঠিক করে নেয়। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। রাতের চেয়ে মায়াকে এখন বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। ওর গায়ের রং দুধের মতো এতটা সাদা না হলেও ওর গায়ের রংটা বেশ মন করা। আমাকে দেখে মায়া লজ্জা পেল আর আস্তে করে শুভ সকাল বলল। আমিও হেসে তাকে সকালের শুভেচ্ছা জানালাম আর বললাম, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা নিয়ে আসি। খেয়েই আমরা রেল স্টেশনে রওনা হব। আপনাকে খুলনার ট্রেনে উঠিয়ে দেব, তারপর আপনি আপনার বাসায় আর আমি আমার। দেখলাম মায়া চুপচাপ শুধু আমার কথা শুনল, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। আমি সেদিকে খেয়াল না করে মায়াকে বাসায় রেখে বাইরে থেকে লক করে নাস্তা আনতে চলে গেলাম। নাস্তা এনে বাসায় ঢুকে দেখি মায়া চুপচাপ মুখ কালো করে হলরুমে বসে আছে। আমি ডাইনিং রুমে নাস্তা রেখে তার কাছে এসে জিজ্ঞেস করলাম, কি হলো, আপনি এই সকাল সকাল মুখ কালো করে বসে আছেন কেন? কি হয়েছে? আপনার তো খুশি হবার কথা, আপনি আবার আপনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন, তাহলে এভাবে মন খারাপ করে আছেন কেন? মায়া হঠাৎই কান্না করতে করতে বলল, আমি এখান থেকে কোথাও যাব না। আমি এই কথা শুনে ঠাস করে সোফার উপর বসে পড়ি। হায় হায়, এই পাগলি মেয়ে বলল কি? আবার কোন বিপদে পড়লাম? আমি কোনো রকম নিজেকে সামলে মায়াকে জিজ্ঞেস করলাম, মানে কি বলছেন? কেন আপনি যাবেন না? কি হয়েছে? মায়া কান্না করতে করতে বলল, আমি এখন বাসায় গেলে আমার বাবা মা আমাকে মেরে ফেলবে। আর সত্যি বলতে আমি ওকে খুঁজে বের করতে চাই। ওকে জিজ্ঞেস করব ও কেন এমন করলো আমার সাথে। আপনি প্লিজ আমাকে আর কটা দিন থাকতে দিন প্লিজ। মায়া হাত জোর করে বলল। আমি বললাম, দেখুন মায়া, আমি এটা করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন। একটা মেয়ের সাথে এভাবে একটা ছেলে থাকতে পারে না। আর আমার মাও আসবে 1 মাস পর। সো কোনোভাবেই সম্ভব না। আপনি তার চেয়ে খুলনা চলে যান। আপনি যাকে ভালোবাসতেন সে কখনোই আপনার ছিল না। সো তাকে খোঁজার কোনো মানেই হয় না। যে একবার চলে যায় সে আর কখনোই ফিরে আসে না। আপনি রেডি হন, আমি আপনাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসি। মায়া উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, পাঠিয়ে দিন আমাকে, কিন্তু আমি মাঝপথে ট্রেন থেকে লাফিয়ে জীবন দিয়ে দিব। কারণ এখন বাসায় গেলে আমাকে এমনিও মরতে হবে, তার চেয়ে নিজেই মরে যাব। চলুন। আমি স্তব্ধ হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। সে কি বলল? এটা জীবন দিয়ে দেবে? জীবন কি এতই সস্তা নাকি? আমি মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে বললাম, ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন, কোথাও যেতে হবে না আপনাকে। আমার পোড়া কপাল, নিজের কপালে যাকে কুড়াল মারা বলে। এখন তো আর কিছুই করতে পারবো না, আপনি যা বলবেন তাই হবে। তাও নিজের কোনো ক্ষতি করবেন না প্লিজ। মায়া মুহূর্তে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে আমার কাছে এসে জিজ্ঞেস করে, সত্যি বলছেন তো? আমাকে আবার পাঠাতে চাইবেন না তো? আমি রাগান্বিতভাবে তার দিকে তাকিয়ে বললাম, না। সে খুব খুশি হলো। চোখ মুখ মুছে সোফায় বসে বলল, আপনার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে, আর আপনাকেও। আপনি খুব ভালো মানুষ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সোফায় হেরে যাওয়া সৈনিকের মতো বসে পড়ি আর মায়ার আনন্দ মাখা মুখখানা দেখতে থাকি। হায় রে, মেয়ে মানুষ, তারা চাইলে কি না পারে। কিভাবে আমাকে জিম্মি করে ফেললো মুহূর্তেই। আমি তার ব্যাগটা পাশে রেখে জিজ্ঞেস করলাম, কতদিন এখানে থাকতে চান আপনি? আমার মা এসব জানতে পারলে আমাকে মেরে ফেলবে। যদি নাও মারে, সে আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। সো বলেন, কবে যাবেন আপনি? আপনার মা আসার আগেই চলে যাব আমি, ভয় নেই। শুধু কটা দিন একটু থাকতে দিন প্লিজ। এখন বাসায় গেলে আমার খুব ক্ষতি হবে। খেয়াল করলাম মায়া কথাগুলো বলার সময় খুব ভীতু আর চিন্তিত হয়ে বলছিল। বুঝলাম এখন গেলে তার সত্যিই সমস্যা হবে। আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছি সকাল সকাল এত কাহিনী দেখে। সোফায় গাটা এলিয়ে দিয়ে ফেড আপের মতো বসে রইলাম। মায়া আমাকে দেখে আস্তে করে অসহায় কণ্ঠে বলছে, প্লিজ আপনি আমার উপর রাগ করে থাকবেন না। আপনার দুনিয়ায় তো আপনার আপন মা আছে, যে আপনাকে অনেক ভালোবাসবে। আমার দুনিয়ায় আমার আপন কেউ নেই, কেউ না। তাই আপনার এখানে একটু আশ্রয় নিতে চাই। তারপর সত্যি বলছি আমি চলে যাব, প্রমিস।
আমি মায়ার বাচ্চামো কথা শুনে মুচকি হাসলাম। মায়া বোধহয় তা দেখেছে। ও আবার বলে, আপনার বোধহয় ক্ষুধা লেগেছে অনেক, আমি নাস্তা বেড়ে দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। আমি মুচকি হেসে নিজের রুমে গেলাম। মাকে একটা ফোন দিতে হবে, না হলে সে চিন্তা করবে। আমি ফোন নিয়ে সোজা বারান্দায় গিয়ে মাকে কল দিলাম। কিছুক্ষণ রিং হতেই মা ফোন ধরল আর বলল, কিরে আকাশ, তুই আজ এত সকালে ঘুম থেকে উঠলি, কোনো সমস্যা হচ্ছে বাবা? এই রে, আসলেই তো, আমি তো কখনো এত সকালে শুক্রবার ঘুম থেকে উঠি না। এখন মাকে কি বলবো? মাকে আমি কখনোই মিথ্যা বলতে পারি না, তাই বললাম, না না মা, কোনো সমস্যা নেই, ভোরের করা আলোতে আজ ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গিয়েছে, তাই ভাবলাম উঠেই পড়ি। আমার কথা রাখো, তুমি কেমন আছো সেটা বলো। আছি আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তোর কণ্ঠটা কেমন শুকনো শুকনো লাগছে বাবা, কিছু হয়েছে? না না মা, ওই সকাল সকাল উঠেছি তো তাই। তুমি চিন্তা করো না, তুমি আরাম করে বেরিয়ে আসো। আমি তো সারাদিন বাইরে থাকি, তুমি একা একা বসে থাকো বাসায়। এখন ওখানে সবার সাথে আছো, আনন্দ করো, আমাকে নিয়ে চিন্তা করো না। তুই একটা বিয়ে করলে আমার আর এত দূর আসতে হতো না, আমি বৌমাকে নিয়েই ভালো থাকতাম। এই যে শুরু হয়েছে, বিয়ের সাথে আমার ভালো লাগে না, আর করলেও আরও পরে। মেয়ে মানুষটা অনেক জ্বালায় মা। মায়ার কথা ভেবে বললাম, কি আমি তোকে জ্বালাই? ঠিক আছে যা, আমি আর বাসায় আসবো না। আরে না না, তোমাকে বলিনি, তুমি তো মা, তোমার মতো ভালো মা আর কেউই হয় না। হয়েছে, মাকে আর পাম দিস না, ঠিক মতো থাকিস। রান্নাবান্না নিজে না পারলে বাইরে থেকে এনে খেয়ে নিস। ঠিক আছে মা। আর শোনো, আমি যেই মাকে বাকিটুকু বলতে যাব অমনি মায়া আমাকে ডাকতে ডাকতে বারান্দায় আসে। মায়া বলল, আকাশমশাই কই আপনি? আমি তো পুরোই নাই। জানের পানি একদম শুকিয়ে গিয়েছে। চোখ দুটো বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে এক টান মেরে কাছে এনে ওর মুখ চেপে ধরে হাত দিয়ে ও দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি দ্রুত মাকে বললাম, হ্যালো হ্যালো মা, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শুনতেছি তো, তোর ওইখানে মেয়েলি কণ্ঠে শুনলাম মনে হয়। হ্যালো হ্যালো মা, তোমার কথা আসছে না, আমি পরে কল করি। ঠিক আছে, সাবধানে থাকিস। আচ্ছা বলে দ্রুত কল কাটলাম। আজ জীবনের প্রথম মায়ের সাথে মিথ্যা বললাম। মেজাজ পুরো খারাপ হয়ে গিয়েছে আমার। মায়ের মুখ চেপে ধরে ওকে রাগীভাবে বললাম, আপনি এটা কি করেছেন? মা শুনে ফেলেছে আপনার কণ্ঠ, এখন যদি সে সন্দেহ করে তাহলে আমার কি হবে? এভাবে কেউ ডাকে কাউকে? হ্যাঁ, মায়া আর আমার মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। আমি রাগের জন্য খেয়াল করিনি ও আর আমি কতটা কাছে। আমার শক্ত হাত দিয়ে আমি ওর মুখটা চেপে আছি। মায়া অবাক হয়ে ওর অসম্ভব সুন্দর নয়নজোড়া দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের পাপড়িগুলো বেশ বড় বড়, যার জন্য চোখগুলো আরো বেশি সুন্দর লাগছিল। আর ওর চোখ জোড়া তো একদম মুক্তার মতো ঝলমল করে। আমি রাগীভাবে তাকালেও খুব একটা সময় লাগেনি ওর রূপে হারিয়ে যেতে। মায়ার কাছ থেকে মিষ্টি একটা ঘ্রাণ আসছিল। এমন মিষ্টি ঘ্রাণ দুনিয়ার সবচেয়ে দামি পারফিউম থেকেও পাওয়া যায় না। আমার রাগ নিমিষেই নাই হয়ে যায়। আমি ওর চোখের দিকে আর সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমাদের মাঝে সময়টা যেন থমকে গিয়েছে। আমার জীবনে মায়াই প্রথম মেয়ে যার এতটা কাছে আমি এসেছি। আমার অতীতে যে ছিল তাকে কোনোদিন আমি স্পর্শও করিনি, কিন্তু আজ প্রথমবার এই স্নিগ্ধ সকালে আমি কোনো মেয়েকে স্পর্শ করেছি, তাও তার এতটা কাছে এসে। আমার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে যাচ্ছিল। মায়াও বোধহয় একই অবস্থা। খেয়াল করলাম ওর পুরো মায়াবী মুখখানায় গোলাপি আভা ধারণ করেছে, যার মানে হলো ও অনেক লজ্জা পাচ্ছে। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। আমার যে মায়াকে ছেড়ে দেওয়া উচিত তা আপাতত মাথায় আসছে না। ওর নরম মিষ্টি ঠোঁটজোড়া আমার হাতের পেছনে লুকিয়েছিল। আমি বেশ অনুভব করছিলাম তার স্পর্শকাতর উষ্ণতা। আস্তে আস্তে যেন আমি মায়ার মাঝে ডুবে যাচ্ছিলাম। হঠাৎই মায়া ওর চোখটা অন্যদিকে সরিয়ে ফেলে, আর সাথে সাথে আমার ঘোর কেটে যায়। আমি ওর মুখ থেকে হাত সরিয়ে ফেলি। মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। আমি ওকে আস্তে আস্তে করে বললাম, সরি, এবং প্লিজ আর কখনো আমাকে এভাবে ডাকবেন না যদি আমি কলে থাকি, না হলে সমস্যায় পড়তে হবে আমাকে। মায়া মাথা নাড়িয়ে ইশারায় বলল, আচ্ছা। আমি খুব লজ্জা পাচ্ছিলাম। ও বলল, একটু পর আসবে। আমি ডাইনিং রুমে চুপচাপ বসে আছি। একটু আগে কি হলো ভাবছি। এমন অনুভূতি কিংবা অনুভব আমার আগে কখনো হয়নি। বুকটা এখনো ধুকপুক ধুকপুক করছে। মায়াকে এতটা কাছ থেকে দেখে আমি কেমন জানি হয়ে গিয়েছি। কিছুক্ষণ পর সে আসে। এসে দেখে আমি তার জন্য বসে আছি। মায়া আস্তে করে বলে, আপনি এখনো খাওয়া শুরু করেননি? মেহমানকে রেখে কি একা খাওয়া যায় বলেন? আপনিও বসুন, একসাথে খেয়ে নিই। ঠিক আছে। আমি আর মায়া শেষমেশ খেতে বসলাম। খেতে খেতে ভাবছি মায়াকে নিয়ে একসাথে কিভাবে এতটা দিন থাকবো। আজ প্রথম দিনে এই অবস্থা, না, আমাকে ঠিক থাকতে হবে। আমি যতটা সম্ভব ওর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করব। ও ওর মতো থাকুক কিছুদিন, তারপর তো চলেই যাবে। কিন্তু আমি বুঝতে পারি না একটা মেয়ে কিভাবে এত মিষ্টি হয়। আমার মতো মানুষকে সে তার চোখ দিয়ে কাবু করে ফেলল। মেয়ে মানুষ বড়ই আজব সৃষ্টি। তাদের গায়ে পুরুষের মতো শক্তি না থাকলেও তাদের চেয়ে 10 গুণ শক্তিশালী পুরুষকে তারা নিমিষেই বশ করে ফেলতে পারে। আমি এসব ভাবতে ভাবতে মুচকে হাসছিলাম। হাসতে হাসতে মায়া কিভাবে খাচ্ছে তা দেখার জন্য যেন চোখ তুলে তাকাই। অমনি আমাদের চোখাচোখি হয়। মানে মায়া এতক্ষণ আমাকে দেখছিল। মায়া লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। আমি অবাক হই। এই মেয়েটা আসলে অনেক দুষ্টু।
এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমি নাস্তার প্লেট গোছাতে নিলে মায়া আমাকে বাধা দিয়ে বলল, আপনার বাসায় ফ্রিতে কোনো কাজকর্ম না করে আমি থাকবো না, আমাকে কিছু করতে দিন। আমি রান্না বাদে বাসার সব কাজ পারি। রান্না যে একেবারেই পারি না তাও না, শুধু মশলাগুলো আন্দাজ করতে পারি না। আরে সমস্যা নেই, আপনি মেহমান, আপনাকে কাজ করতে হবে না, আপনি বরং আরাম করুন। একদমই না, আমি যতটুকু পারি করব, দিন আমাকে, বলেই আমাকে সরিয়ে দিয়ে সে সব গোছাতে শুরু করলো। আমি হলরুমে গিয়ে সোফাতে বসে সব দেখছি যে সে কিভাবে কি করছে। দেখলাম ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে কিচেনে গিয়ে নাস্তার প্লেট বাটিগুলো সুন্দর করে ধুয়ে ফেলল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম যে সত্যি আমাকে দেখিয়ে দিল। মায়া ঠিক আমার মায়ের মতোই কাজ করে, মা যেভাবে কাজ করে সেও সেভাবে কাজ করে। তাই আমি আরও বেশি অবাক হলাম। সে কাজ শেষ করে এসে বলে, ঝাড়ুটা কোথায়? আমি আবার অবাক হয়ে বললাম, ঝাড়ু? আপনি ঝাড়ু দিয়ে কি করবেন? আপনাকে পিটাবো। বলেন কোথায়? কি? আমি আবার কি করলাম? আরে ঘর ঝাড়ু দিব। আরে না না, লাগবে না, আমি পরে দিবনি, আপনি অনেক কিছু করেছেন, এবার গিয়ে রেস্ট নিন। মায়া আমার দিকে ভ্রু কুঁচকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি ভয়ে হাত দিয়ে দেখিয়ে দিলাম। সে ঝাড়ু নিয়ে আমাকে আরও একবার অবাক করে দিয়ে পুরো বাসা সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেলল। তারপর ফ্রেশ হয়ে এসে আমার সামনে বসলো। আমি তাকে টিভি রিমোটটা হাতে দিয়ে বললাম, আপনি এবার টিভি দেখতে দেখতে রেস্ট নিন, আমি একটু ঘুমাই গিয়ে। আচ্ছা ঠিক আছে। মায়ের হাতে রিমোট দিয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। আজ আর দরজা লাগালাম না, কারণ মায়ের উপর এখন অনেকটা বিশ্বাস হচ্ছে। যদি এখনও সে কিছু করে তাহলে সেটা আমার একান্তই কপালে লেখা ছিল। বেডে শুয়ে শুয়ে মনে মনে ভাবছি, আজকে সকালের মুহূর্তটা সত্যি স্মরণীয় থাকবে। কিন্তু মায়া কি মনে মনে আমাকে খারাপ ভাবছে না তো? কারণ শত হলেও তার মনে অন্য আরেকজন আছে। আমি এখনও বুঝি না কিভাবে একটা ছেলে মায়ের মতো মেয়েকে ধোঁকা দিতে পারে। তার মতো সাংসারিক মেয়ে পাওয়া বিরল ব্যাপার এই যুগে। কিন্তু মেয়েটা রান্না পারে না কেন? তার মা ওকে শিখায়নি? পরে জিজ্ঞেস করতে হবে সবকিছু, এখন ঘুমাই। মায়ার কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে জুম্মার আজান শুনে। দ্রুত উঠে পড়ি, কারণ নামাজে যেতে হবে। উঠে হাই দিতে দিতে বাইরে এসে দেখি মায়া টিভি ছেড়ে সোফাতেই খুব নিষ্পাপভাবে আরামে ঘুমাচ্ছে। আমি মুচকি হাসি দিয়ে টিভিটা অফ করে দিয়ে আমার রুম থেকে একটা কাঁথা এনে তার উপর দিয়ে দিলাম। সে ঘুমের মাঝেই সেটা জড়িয়ে ধরে আরও আরাম করে ঘুমাচ্ছে। আমার কেন জানি মায়ার ঘুমন্ত মুখখানা দেখতে বেশ ভালোই লাগছে। অন্যরকম একটা অনুভূতি হয়। কিছুক্ষণ তাকে মন ভরে দেখে মুচকি হেসে শাওয়ার নিতে চলে যায়। তারপর বের হয়ে নামাজের জন্য রেডি হয়ে বাইরে এসে দেখি সে এখনো ঘুমাচ্ছে। বোধহয় সারা রাত ঘুমায়নি, তাই এখন এত কাজ করে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আমি তাকে কোনো ডিস্টার্ব না করে চলে আসি আস্তে করে মেইন গেটের বাইরে থেকে লক করে দিয়ে নামাজে চলে যাই। নামাজ শেষ করে অনেক বড় একটা রেস্টুরেন্টে গিয়ে মায়ের জন্য ভালো ভালো অনেক খাবার কিনে নিই। তারপর সবকিছু নিয়ে বাসার দিকে আসি। দারোয়ান চাচা আমাকে দেখে বললেন, কি চাচা এত খাবার আনলেন যে আজ? চাচা আম্মা বাসায় নাই তো, তাই ভাবলাম একা একা একটু পার্টি করি। দারোয়ান চাচা হাসতে হাসতে বললেন, ঠিক আছে যান। আমিও তার সাথে মজা করে খাবার নিয়ে লিফট দিয়ে সোজা বাসায় চলে আসি। দরজা খুলতে দেখে মায়া সোফাতে নেই। এদিক ওদিক তাকিয়ে কোথাও পেলাম না। বুঝলাম সে আমার বারান্দায় গিয়েছে। আমি খাবারগুলো রেখে আমার রুমে গিয়ে বারান্দায় উঁকি মারতেই পুরো আমি দেখি মায়া তার ঘন কালো লম্বা চুলগুলো পেছন থেকে সামনে এনে রোদে শুকাচ্ছে। মায়ার চুলগুলো যে এত লম্বা তা আমি বুঝতে পারিনি। আমি অপলক দৃষ্টিতে শব্দহীনভাবে দাঁড়িয়ে শুধু তাকিয়ে দেখছিলাম। সে আনমনে তার চুলগুলো তোয়ালে দিয়ে মুছে যাচ্ছে। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। হঠাৎই মায়ার চুল মুছতে মুছতে দরজার দিকে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। ও পুরো হতভম্ব হয়ে যায়। আমিও সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়ি। কি বলবো এখন ওকে? ও কি না কি ভাবছে মনে মনে কে জানে। মায়া কোনো কিছু বলার আগেই আমি ওকে বললাম, খাবার এনেছি আপনার জন্য, তাড়াতাড়ি আসুন, না হলে ঠান্ডা হয়ে যাবে। বলেই রুমের ভেতর চলে আসি। বাইরে জামা পরিবর্তন করার জন্য ওয়াশরুমে গেলাম। বেরিয়ে এসে সোজা ডাইনিং রুমে এসে খাবারগুলো প্যাকেট থেকে বের করতে থাকি। এর মধ্যে মায়াও গেস্ট রুম থেকে বেরিয়ে আসে। আমি শুধু এক নজর ওর দিকে তাকিয়েছিলাম। দেখলাম সে নীল কালারের একটা কামিজ পরেছে। এত বেশি সুন্দরী লাগছিল তাকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু একবারের বেশি তাকাতে পারলাম না, কারণ খুবই লজ্জাজনক কাজ করেছে একটু আগে। মায়া এসে আমার পাশে দাঁড়িয়ে লজ্জাসিক্ত কণ্ঠে বলল, আপনি বসুন, মেয়েদের কাজ মেয়েদেরই মানায়, আমি বেড়ে দিচ্ছি আপনাকে। আরে সমস্যা নেই, আমিও সাহায্য করি। মায়া আবার সেই ভ্রুকুচকে আমার দিকে রাগে ভাবে তাকায়। আমি ভয়ে চুপচাপ চেয়ারে বসে পড়ি। সে সুন্দর করে খাবারগুলো পরিবেশন করে দেয়। আমি তাকে বললাম, আপনার জন্য অনেক বড় রেস্টুরেন্ট থেকে মজার মজার খাবার এনেছি, সবগুলো খাবেন কিন্তু। মায়া চেয়ারে বসে খাবারগুলো দেখে বলে, এতগুলো খাবার একা কিভাবে খাবো? একা কই, আমাকে দিয়ে খাবেন না বুঝি? মায়া লজ্জা পায় আর মুচকে একটা হাসি দিয়ে ফেলে। আমি প্রথমে তার মুখে হাসি দেখলাম। বিশ্বাস করুন, এই হাসি দিয়ে যেন মুক্তা ঝরছিল মনে হচ্ছে। কি অমায়িক হাসি তার! মনটাই ভরে গেল। আমি মনের অজান্তে বলে ফেললাম, আপনার মুচকি হাসিটা অসম্ভব সুন্দর, সবসময় হাসি খুশি থাকবেন, দেখবেন সবকিছু ভালো হবে।
মায়া খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলল, একটা সময় অনেক হাসতাম, কিন্তু এখন হাসিটা বোঝার মতো লাগে। হাসতে খুব কষ্ট হয়। তার কষ্টমাখা কথা শুনে বুঝলাম প্রেমিকের জন্য বোধহয় মনে কষ্ট জমেছে অনেক। তাই তাকে কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আপনি যাকে মনে প্রাণে ভালোবাসতেন সে খুবই হতভাগা, আপনার কোনো দোষ নেই। আজকাল কজনই বা এরকম অন্ধভাবে কাউকে ভালোবাসে বলেন? আপনি বেসেছিলেন তাই ধরাও খেয়েছেন। সত্যি বলতে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসতে জানে তাদের কেউ ভালোবাসে না। আপনি পারবেন না জানি, তবে তাও বলছি তাকে ভুলে যান। মনের মধ্যে কষ্ট পুষে রাখবেন না, না হলে এই কষ্টগুলো জমে মনটা পাথর হয়ে যাবে। কথাগুলো শেষ করে মায়ের দিকে তাকিয়ে দেখি সে কাঁদছে আর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার কান্না দেখে অস্থির হয়ে গেলাম। আরে কাঁদছেন কেন, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, তাকে ভুলতে হবে না, আপনি প্লিজ কান্না করবেন না। আমি আর কিছু বলবো না, সরি। মায়ার চোখ মুখ মুছে বলে, আরে শান্ত হন, আপনার কথা শুনে কাঁদছি না, কিছু অব্যক্ত কষ্টের কথা মনে পড়েছে, তাই অজান্তেই কখন যেন চোখগুলো ভিজে গিয়েছে। যাই হোক, আপনি খুব ভালো মানুষ আর বেশ পচাও। আমি মায়ার লাস্টের কথা শুনে পুরো আশ্চর্য। তাকে সাথে সাথে জিজ্ঞেস করলাম, আমি পচা, কিন্তু কেন? কি করলাম আবার? আপনি পচা না তো কি? তখন ওভাবে চুপচাপ চোরের মতো আমাকে দেখছিলেন কেন? আমি মায়ের কথা শুনে লজ্জায় শেষ হয়ে যাচ্ছি, কি বলবো ওকে। তাই মাথা নিচু করে চুপচাপ খেতে থাকি। সে আবার বলল, ভালো হয়ে যান, বুঝেছেন? না হলে কিন্তু আপনার খবর আছে। আবার এমন করলেন, দেখবেন আপনাকে কি করি। আচ্ছা হয়েছে, সরি। আপনি এত সুন্দর হলে কি করব আমি? আপনার চুলগুলো এত লম্বা আর ঘন, আমি আগে কখনো সরাসরি এমন দেখিনি। তাই কি যেন। হয়েছে হয়েছে, থামুন তো। লজ্জা শরম নেই আপনার দেখছি। উফ, চুপচাপ খাওয়া শেষ করেন। ঠিক আছে। আমি খেতে খেতে আর চোখে তাকিয়ে দেখি মায়ার মুখখানায় আবার সেই গোলাপি আভা ধরেছে, মানে সে লজ্জায় একদম নাস্তানাবুদ। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলে মায়া আবার সব গুছিয়ে ফেলে। মনে মনে ভাবছি, এই মেয়েকে যে বিয়ে করবে তার পুরো রাজকপাল। আজকাল সাংসারিক মেয়ে পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা। মনে মনে এসব ভাবতে ভাবতে হলরুমে এসে বসলাম। টিভিটা ছাড়লাম খবর দেখব বলে। এর মধ্যে ফোনটা বেজে উঠল, আর সাথে সাথেই পেলাম ভয়, কারণ মা কল দিয়েছে। আমি মায়ের দিকে তাকাতেই দেখি মায়া আগে থেকে ঠোঁটের উপর আঙুল দিয়ে ইশারায় চুপ হয়ে আছে বুঝাচ্ছে। আমি হেসেই দিলাম ওর কাণ্ড দেখে। তারপর গলাটা ঝেড়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ মা বলো। কিরে, এতক্ষণ লাগে কল ধরতে? কই ছিলি? সরি সরি, প্রশ্নটা এড়িয়ে গেলাম। খাওয়া দাওয়া করেছিস বাবা? হ্যাঁ মা, মাত্রই খেলাম। ওই যে আমাদের এখানে বড় রেস্টুরেন্ট আছে না, ওইখান থেকে খাবার এনেছি। ও যাক, ভালো করেছিস। আমি তো ভেবেছি তুই নিজে রান্না করবি। না, আজকে করিনি। তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, খেয়েই তোকে কল দিলাম। ও, তুমি চিন্তা করো না মা, আমি তো আর সে ছোট না, নিজেকে সামলাতে পারবো। মায়ের মন বুঝবি না, সন্তান যতই বড় হোক না কেন মা বাবার কাছে সে ছোটই থাকে। আচ্ছা ঠিক আছে, ঘুমা তাহলে। আজকে তো অনেক সকালে উঠেছিস, আমি রাখছি। আচ্ছা মা, তুমি সাবধানে চলাফেরা করো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। ঠিক আছে। মা কল রেখে দেয়। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। ফোন পাশে রাখতেই মায়া এখনও সেই ঠোঁটের উপর আঙুল রেখে আমার সামনে এসে বসলো। আমি হাসতে হাসতে তাকে বললাম, এখন কথা বলতে পারেন, সমস্যা নেই। মায়াও মুচকে এসে আঙুল সরালো আর বলল, আমি ঠিক করেছি আপনার কল আসলে আমি চুপ করে থাকবো এভাবে, না হলে সকালের মতো আবার রাগ দেখাবেন আপনি, সাথে এক গাদা লজ্জাও দিবেন। আহা, আপনি এখনো মাইন্ড করে আছেন? সরি সকালের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি দেখবেন? তাহলে দেখতে পারেন, আমি ঘুমাবো। মা ঘুমাতে বলেছে আমাকে। বাহ, আপনি তো একদম আপনার মায়ের বাধ্য ছেলে। বলতে পারেন, কারণ এই দুনিয়াতে মা ছাড়া যে আমার আর আপন কেউ নেই, তাই মাকে অনেক বেশি ভালোবাসি। জানেন, বাবা যখন মারা যায় মা অনেক কষ্ট করে আমাকে বড় করে। আমি নিজের চোখ দিয়ে মাকে কষ্ট করতে দেখেছি। সে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে আমাকে আজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়েছে। আমি মাসে এখন লাখ লাখ টাকা ইনকাম করি। আমার মা আজ আরামে আছে। মা বাবার কষ্ট যদি সন্তানরা না বুঝে, তাহলে কোনো দিন সেই সন্তান তাদের মর্ম বুঝবে না। বাবা মায়ের মতো আপন আর কেউ নেই পৃথিবীতে। আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু আমি কোনোভাবেই রাজি হইনি। তাই সে এক প্রকার রাগ করেই গ্রামে ঘুরতে গিয়েছে। কেন বিয়ে করতে চায় না জানেন? কেন? আমি অনেক দেখেছি আজকালকার শিক্ষিত মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি এসে সবার আগে ছেলে আর মায়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়, তারপর ছেলেকে ম্যানুপুলেট করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বাধ্য করে। আমি এটা কখনো হতে দিব না। আমার কোনো মেয়েকে বিশ্বাস হয় না। তারা কিভাবে এমনটা করতে পারে? তাদেরও তো মা বাবা আছে, তাই না? তাদের বাবা মাদেরও যদি এমন অবস্থা হয় তখন কেমন হবে? মায়া বলল, সত্যি আপনার মতো সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার। একটা কথা ঠিকই বলেছেন, বাবা মা সবচেয়ে বেশি আপন, তাদের মধ্যে সবচেয়ে বেশি আপন হলো মা। আপনি খুবই ভাগ্যবান, আপনার আপন মা আছে যে আপনাকে অনেক ভালোবাসে। আমি অবাক হয়ে বললাম, কেন আপনার নেই? না না, আছে তো, তবে আপন না, সৎ মা। মায়া অদ্ভুত একটা হাসি দিল। আমি ওর হাসি আর কথা শুনে আকাশ থেকে বললাম, সৎ মা মানে কি? আমি নড়ে চড়ে বসে মায়াকে আবার জিজ্ঞেস করলাম, আমি ঠিক বুঝলাম না কিছুই, আমাকে একটু খুলে বলবেন আপনার সম্পর্কে?
মায়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা নিচু করে বলল, আপনাকে এখন কিছু কথা বলবো, তবে আপনি আমাকে প্রমিস করুন যে আমাকে খারাপ ভাববেন না কিংবা বের করে দিবেন না। প্রমিস প্রমিস, আপনি শুধু বলুন, আমি সব শুনতে চাই, প্লিজ বলুন। দেখলাম মায়ের চোখজোড়া অশ্রুতে ভরে এসেছে। সে একবার মুছে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, আমি কাউকে ভালোবেসে ঢাকাতে আসিনি, কিংবা আমার এখানে পরিচিত কেউই নেই। আপনাকে রাতে যা বলেছি সবই মিথ্যা ছিল, শুধুমাত্র আপনি যেন আমাকে একটু জায়গা দিন তাই মিথ্যাগুলো বলেছি। মায়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এই মেয়ে বললটা কি? তার কোনো প্রেমিক নেই, সে আমাকে মিথ্যা বলেছে? তাহলে সত্যটা কি? আমি অবাক কণ্ঠে মায়াকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? আর সত্যটা তাহলে কি? আমাকে সব খুলে বলুন। মায়া অঝরে কান্না করতে করতে বলল, আমার আপন মা মারা গিয়েছে আমার বয়স যখন 15 বছর। মা মারা যাওয়ার ঠিক 3 মাস পর বাবা আরেকটা বিয়ে করে। আমি তখন ছোট হলেও সব বুঝি। খুব অবাক হই সেদিন যে কিভাবে করে বাবা আমার মা মারা যাওয়ার মাত্র 3 মাসের মাথায় আরেকজনকে বিয়ে করে বাসায় আনে। আমার মায়ের গর্ভে শুধু আমি একাই ছিলাম। মাকে হারিয়ে আমি পুরো স্তব্ধ হয়ে যাই। আমার সাজানো সুন্দর জীবনটা হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। কিন্তু যখন নতুন মা আসে, বাবার উপর কিছুটা রাগ হলেও নতুন মায়ের ভালোবাসা দেখে আমি আস্তে আস্তে ঠিক হচ্ছিলাম। কিন্তু যেই বিয়ের 6 মাস পার হয়, আপন মা আর সৎ মায়ের তফাৎটা আমি হাড়ে হাড়ে বুঝতে শুরু করি। আমার সৎ মা আর আমাকে কাছে ডাকে না, আমাকে খেতে বলে না, আমার সাথে ভালোভাবে কথা বলে না। আমি যদি নাও খেয়ে থাকি, একটাবার এসে কোনো খবরও নেয় না। একদিন খুব অসুস্থ হয়ে সারাদিন বিছানায় পড়েছিলাম। না বাবা না আমার সৎ মা আমাকে দেখতে এসেছিল। ভাগ্য ভালো, সেদিন কোথা থেকে যেন ছোট মামা আমার প্রিয় ফল মানে লিচু নিয়ে আসছিল আমার কাছে। এসে দেখে আমার এই অবস্থা। সেদিন মামা যদি আমাকে হাসপাতালে না নিত, তাহলে হয়তো আপনার আজ এতটা সমস্যা হতো না। শুধু আপনার না, আমার পরিবারও বোঝা থেকে বেঁচে যেত। যাই হোক, সেদিন থেকে শুরু হয় বেঁচে থাকার লড়াই। আমি বুঝে যাই যে আমার আপন মায়ের সাথে আমার আপন বাবাও চলে গিয়েছে, কারণ সৎ মা আমাকে সরাতে চাচ্ছিল। সেটা বাবা বুঝেও সৎ মাকে কিছু না বলে সেও উঠে পড়ে লাগে আমাকে ভাগানোর জন্য। মামাবাড়ি নানাবাড়ি পালিয়ে পালিয়ে কোনো রকম ইন্টারটা আমি পাশ করি। আমার পড়াশোনার যাবতীয় খরচ আমার মামারাই দিত, কারণ আমার সৎ মা আমাকে বের করতে সক্ষম হয়েছে বাসা থেকে। বের করবেই বা না কেন? তার অনাগত সন্তান যেন বাবার সব সয় সম্পত্তি পায়, সেজন্যই আমাকে সরানো। আমি পালিয়ে পালিয়ে 5টা বছর পার করি, কিন্তু এখন আর পারছিলাম না। বাবা আমাকে বাসায় বন্দি করে ফেলে, যাতে সে আর সৎ মা মিলে তাদের ঠিক করা এলাকায় সবচেয়ে বড় গুন্ডাটার কাছে আমাকে বিক্রি করতে পারে। বিয়ের সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, আমি তখনও ঘরে বন্দি, কিছুই জানি না। আমাদের বাসায় সেই প্রথম থেকে কাজ করা একটা খালা ছিল, যে মায়ের সাথে থাকতো সবসময়। সে সবকিছু বুঝে তার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে পালিয়ে যেতে সাহায্য করে। আবির সাহেব সে আর কি করেছে জানেন? তার জমানো 3000 টাকা আমাকে দিয়ে বলেছে, মা তুই এখান থেকে অনেক অনেক দূরে চলে যা, আর কোনোদিন আসিস না, তুই যা মা। আমি রাত 11টার ট্রেনে উঠে সকালে ঢাকা এসে পৌঁছাই। আমি জানতাম ঢাকাতে হাতির ঝিল নামে সুন্দর একটা জায়গা আছে, তাই এখানে এসে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বসে থাকি। আমি কোনো ফোন আনিনি, না হলে ওরা আমাকে খুঁজে বের করে ফেলবে। রাত যত গভীর হতে থাকে আমি দিশাহীন হতে থাকি। খুব ভয় করছিল, কারণ অনেকে আমার দিকে কেমন কেমন ভাবে যেন তাকাচ্ছিল। আমার খুব ভয় করছিল, তাও সাহস করে কারো কাছে সাহায্য চাওয়ার জন্য অনেকবার ইশারা করি, কিন্তু কেউ গাড়ি থামায়নি। তাই আপনার বাইকের সামনে চলে আসি আমি। আপনাকে দেখে কেমন জানি স্বস্তি পাই, তাই আমার এত বড় গল্প না বলে একটা মিথ্যা গল্প বানিয়ে বলি, যাতে আপনি আমাকে একটু সাহায্য করেন। কিন্তু আমি মোটেও ভাবিনি আপনি আমাকে সন্দেহ করবেন বা খারাপ ভাববেন। আমি হতাশ হয়ে যাই যখন আপনি চলে যান। ঠিক করি এই পানিতে ঝাঁপ দিয়েই মায়ের কাছে চলে যাব। ঠিক তখনই আপনি আবার আসেন, আর তারপর তো সব আপনার জানাই। একটা গুন্ডার কাছে প্রতিনিয়ত ধর্ষণ হওয়া থেকে বাঁচতেই এই অজানা ইট পাথরের শহরে চলে এসেছি। জানি না সামনে কি আছে আমার কপালে। আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসলে আমি চাইলে হয়তো আরো অনেকদিন আপনাকে এই মিথ্যা বলে থাকতে পারতাম, কিন্তু আমার মনটা ভারী হয়ে আসছিল। আপনি খুব ভালো একটা মানুষ, তাই আজ সত্যিটা বলেই দিলাম। আমাকে ক্ষমা করবেন। আপনার যদি আমার এই সত্য শুনে আমাকে খারাপ মনে হয়, আপনি বলুন, আমি এখনই চলে যাব। কথাগুলো শেষ করে মায়ের ডুকরে ডুকরে কাঁদছে। আমি সম্পূর্ণ স্তব্ধ হয়ে তাকিয়ে আছি তার দিকে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। দুনিয়ায় এমন বাবা মাও হতে পারে? তাহলে কি এই চাপা কষ্টের জন্যই মায়া এভাবে কেঁদে কেঁদে উঠছিল? মায়ার এই অপ্রিয় সত্য শুনে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমি জানতাম বাবা মায়ের মতো আপন আর কেউ হয় না। সেই বাবা মাই যে সন্তানের কাল হয়ে যাবে তা কল্পনাও করিনি। আমি এখন সম্পূর্ণ অনুভব করতে পারছি মায়া কতটা কষ্টে আছে। আমার খুব রাগ হচ্ছিল, রাগের চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল। এই রাগটা মায়ের উপর নয়, তার পরিবারের উপর হচ্ছে। আমি 2 হাত দিয়ে আমার পুরো মুখটা একবার মুছে নিলাম। তারপর উঠে মায়ার কাছে গিয়ে তার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে তার হাত দুটো শক্ত করে ধরি। সে অবাক হয়ে কান্নাসিক্ত নয়নে আমার দিকে তাকায়। আমাদের দুজনের চোখ এখন সম্পূর্ণ একে অপরের দিকে তাকিয়ে আছে। আমি এবার বলতে শুরু করি, প্রথমত আমি খুবই দুঃখিত আপনার কাছে। এত কিছু না জেনেই কত খারাপ ব্যবহার করেছি আপনার সাথে।
আপনার কোথাও যেতে হবে না। আপনার যতদিন ইচ্ছা আপনি এখানে থাকুন। আমি মাকে সব বুঝিয়ে বলবো। মা যদি আমার কথা নাও মানে আমি আপনাকে আলাদা একটা ফ্ল্যাট কিনে দিব। আপনি সেখানে যতদিন খুশি থাকবেন, কিন্তু আপনার কোনো ক্ষতি আমি হতে দিব না, প্রমিস করছি। মায়া মুচকি হেসে আর বলল, পাগল হবেন না আকাশ সাহেব, আমার জীবনটা তো শেষ। যেদিন আমার আপন মা মারা গিয়েছে, আপনার মাকে আমার কথা বলে অযথা কষ্ট আর ঝামেলা দিতে হবে না। আমি আমার নিয়তি মেনে নিয়েছি। আপনার মা আসার আগে আমি আবার আমার পরিবারের কাছে ফিরে যাব, তবে তার আগে জীবনটা শেষবারের মতো করে বাঁচতে চাই। জানি আপনার কাছে কোনো কিছুই চাওয়ার আমার বিন্দুমাত্র অধিকার নেই, তবুও শেষবারের মতো একটা আবদার ভিক্ষা চাইব, রাখবেন? বলুন। আপনার শহরটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন আপনার বাইকে করে? আমি কখনো কোথাও ঘুরতে যেতে পারিনি। আনন্দ কি জিনিস আমি ভুলেই গিয়েছি। তাই শেষবারের মতো এই আবদারটুকু রাখবেন আমার। আমি আর কিছুই চাই না এই সাদা কালো জীবনে। আপনি যা বলবেন তাই আমি রাজি। কিন্তু আপনার কি ফিরে না গেলে হয় না? আমি তো বলেছি আপনাকে থাকতে। মায়া হাত দুটো ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে গেস্ট রুমে যাওয়ার আগে বলল, আপনি সবকিছু যতটা সহজভাবে নিচ্ছেন এই সমাজ কখনো তা নিবে না। আমি চাই না আমার জন্য আপনার কোনো সমস্যা হোক। আপনি আমার জীবনের শেষ আবদারটা পূরণ করুন, আমি তাতেই খুশি। বলেই মায়া তার রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বুঝলাম আমার সামনে সে আর কাঁদতে চাইছে না। আমি তার কথাগুলো শুনে কষ্টে নিথর হয়ে মাটিতেই বসে থাকি। তাকে কিছু বলার মতো আমার কাছে আর কিছুই নেই। আমি অনেকটা সময় এভাবেই বসে থাকি। মায়ার অব্যক্ত অপ্রিয় সত্যগুলো শুনে আমি এখনো স্তব্ধ হয়ে আছি। তবে ও আমার কাছে একটা শেষ আবদার করেছে। আমি চাই ওর আবদারটা পূর্ণতা পাক, তাই নিজেকে সামলে উঠে দাঁড়ালাম। অনেক কিছু ভাবতে হবে। মায়া এই ইট পাথরের শহরটা ঘুরে দেখতে চায়, একটু আনন্দ করতে চায়, জীবনটাকে উপভোগ করতে চায়, আর আমি তার এই প্রতিটি চাওয়া পূরণ করতে চাই। আমি সোজা আমার রুমে এসে ফোনটা খুঁজে বসকে একটা কল দিলাম। কিছুক্ষণ রিং হতেই বস কল ধরে। আমি তাকে সালাম দিয়ে বললাম, সরি স্যার, এই বন্ধের দিনে আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করলাম। না না, সমস্যা নেই আকাশ, তুমি কি জরুরি কিছু বলবে? জি স্যার, আসলে স্যার আমি তো এই পর্যন্ত তেমন কোনো ছুটি নিইনি অফিস থেকে। আমাকে কি এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া যাবে? শুধু এই একটা সপ্তাহ আমাকে ছুটি দিন স্যার। দরকার হলে আমি আর কখনো ছুটি চাইব না। বস বলল, আহা, এভাবে বলছো কেন তুমি? তুমি আমার অফিসের একটা বড় সম্পদ। তোমার মেন্টালি ভালো থাকা আমার জন্য অনেক উপকারী। তোমার যে কয়দিন লাগে তুমি ছুটিতে থাকো, কোনো সমস্যা নেই। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এক সপ্তাহে ছুটি নিব, আর বাসায় বসে যতটুকু পারি ততটুকু কাজ করে দিব। কোনো কাজ পেন্ডিং থাকবে না ইনশাল্লাহ। আমি কথা দিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তুমি এত চিন্তা করো না, তুমি রিল্যাক্সে ছুটি কাটাও। তা আবির, তুমি ছুটি কেন নিতে চাচ্ছ সেটাই তো জানা হলো না। আসলে স্যার পার্সোনাল কিছু কাজ এসে পড়েছে, যেটা না করলেই নয়, তাই একটু। ওহ, ওকে ওকে, কোনো সমস্যা নেই। তুমি ছুটি শেষ করে মাইন্ড ফ্রেশ করে কাজে এসো। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। এরপর বসকে সালাম দিয়ে ফোন রেখে দিলাম। আসলে বস আমাকে খুব ভালোবাসে, বাসবেই না কেন? আমার বানানো অনেক সফটওয়্যার অ্যাপ্লিকেশন থেকে মাসে মাসে অনেক টাকা মুনাফা করে তার কোম্পানি। আর আমাদের বস মনে করেন তাদের এমপ্লয়িরা সুস্থ এবং ফ্রেশ মাইন্ডে থাকলে তাদের কাছ থেকে আরও ভালো আউটপুট পাওয়া যাবে। তাই তার কাছে ছুটি চাইতেই তিনি দিয়ে দিয়েছেন। আমি চাই এই একটা সপ্তাহ সম্পূর্ণ মায়াকে দিতে। তার প্রতিটি ইচ্ছা আমি পূরণ করতে চাই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। আমি বাইরে গিয়ে কিছু ফাস্টফুড নিয়ে আসি। এসে দেখি মায়া এখনও বের হয়নি। আমি সুন্দর করে খাবারগুলো সাজিয়ে আস্তে আস্তে মায়ের রুমের কাছে গিয়ে দরজায় নক করলাম। 2 বার নক করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মনে মনে ভয় পাচ্ছিলাম যে আবার খারাপ কিছু করে বসলো নাকি। তাই মায়া বলে যেই জোরে ডাক দিতে যাব, তখনই সে বেরিয়ে আসে। বেরিয়েই আমাকে দেখে সে মাথা নিচু করে ফেলে আর বলে, কিছু বলবেন? আমি লাইটের আলোতে যতটুকু দেখলাম তাতে বুঝলাম সে অনেক কেঁদেছে এতক্ষণ। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠে তার এই অবস্থা দেখে। কিন্তু এখন এসবের সময় নেই। আমি মায়াকে অনেক খুশি রাখতে চাই, তার ইচ্ছাগুলো সব পূরণ করতে চাই। আমি খপ করে তার হাত দুটো ধরলাম। সে বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো। মনে হলো একটু ভয়ও পেয়েছে। আমি বেশ কষ্ট করে মুখে হাসি এনে বললাম, এভাবে রুমের মধ্যে নিজেকে বন্দি করে রাখলে আপনার আবদারটা কিভাবে পূরণ হবে? হ্যাঁ? মায়া চুপ করে আছে, মাথা নিচু করে। আমি তার হাত দুটো ছেড়ে তার গালে হাত দিলাম। সে রীতিমতো কেঁপে ওঠে। আমি তাকে অন্য কোনো রিয়াকশন না দিতে দিয়ে তার চোখগুলো একসাথে মুছে দিতে দিতে বললাম, এই যে আপনার চোখগুলো যেভাবে মুছে দিচ্ছি ঠিক তেমনি আপনার সব কষ্টগুলো মুছে দিব আমি। শুধু আমার উপর একটু বিশ্বাস রাখুন। আমার কথাগুলো শুনে মায়ার অবাক নয়নগুলো আস্তে আস্তে মলিন হতে থাকে। তার গালগুলো এখনও আমার আয়ত্তে। বেশ নরম তুলার মতো তার গালগুলো। মেয়েদের গাল যে এত নরম হয় জানা ছিল না। মায়াকে এই নিয়ে তৃতীয়বারের মতো স্পর্শ করছি। প্রথম স্পর্শটা অনাকাঙ্ক্ষিত ছিল, দ্বিতীয় স্পর্শটা তাকে সামলানোর জন্য ছিল।
আর এখনকার তৃতীয় স্পর্শটাই আছে তাকে বাঁচতে দেওয়ার বিশ্বাস। আমি মায়ার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি সুন্দর একটা নিষ্পাপ মেয়ে। কেউ বাহির থেকে দেখলে কখনোই বুঝবে না মেয়েটা ভেতর থেকে একদম শেষ। সত্যি বলতে আমিও বুঝিনি। মায়ার যতবার কাছে এসেছিলাম তখন তাকে অন্য নজরে দেখেছি। সে তখন আমার কাছে অন্যের প্রেমিকা ছিল, কিন্তু আজ এখন মায়া শুধু একটা নিষ্পাপ মেয়ে আমার কাছে, যাকে আমার খুব পছন্দ হয়েছে। কাউকে পছন্দ হওয়ার জন্য এক যুগ সময়ের প্রয়োজন হয় না, এক মুহূর্তে যথেষ্ট। মায়ার এই করুণ জীবনের গল্প আমার মনে ওর জন্য ভালো লাগা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। জানি না কতদিন কতটা প্রহর আমি তাকে আমার কাছে পাবো, কিন্তু সে যতক্ষণ আমার কাছে আছে আমি তাকে আমার মতো করে বাঁচা শেখাবো। আমি জানি না কেন মায়ের কাছে আসলে আমি নিজেকে হারিয়ে ফেলি তার মাঝে। আমার মন চায় সারাটা জীবন আমরা এভাবে একসাথে থাকি, কিন্তু তাকে সম্ভব জানি না। এখন তা জানতেও চাচ্ছি না। শুধু এখন একটা বিষয় জানি, আর তা হলো মায়ের আবদার পূরণ করা। আমি যখন মায়ের চোখের মাঝে হারিয়ে গিয়েছি তখন সে তা বুঝতে পেরে আমাকে ডাক দেয়। আকাশ সাহেব, আমাকে কি এভাবেই ধরে রাখবেন? ও না না, সরি। আমি মায়াকে ছেড়ে দিলাম, আর সাথে ভীষণ লজ্জাও পেলাম। মায়া আমার অবস্থা দেখে মুচকি হেসে দিল। আমি তার হাসি দেখে খুশি হলাম। তারপর লজ্জা ভুলে তাকে বললাম, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। মায়া ফাস্টফুড দেখে অনেক বেশি খুশি হয়। তার খুশি দেখে আমিও একটু স্বস্তি পাই। এরপর আমি মায়াকে বসিয়ে দিয়ে নিজ হাতে তাকে সবগুলো খাবার বেড়ে দিলাম। সে খুব মজা করে খেতে শুরু করে। সত্যি তাকে দেখে মনে হলো মেয়েটা কখনোই এসব খাবার খায়নি। তাকে একদম বাচ্চা একটা মেয়েদের মতো লাগছে। আমি তার সামনে বসে তার খাওয়া দেখছি, সে শুধু মজা করেই খাচ্ছে। খেতে খেতে যেই আমার দিকে তার নজর যায় সেই মুহূর্তে লজ্জা পায় আর খাওয়া থামিয়ে বলে, সরি, আমি একা একা খেয়ে যাচ্ছি, আপনার কথা ভাবিনি। আপনি খাবেন না? আপনার খাওয়া দেখে মনে যে শান্তি পাচ্ছি তাতে আমার মন আর পেট দুটোই ভরে যাচ্ছে। আপনি আয়েশ করে খান, আমি দেখি। আপনিও না, নিন না একটা। মায়া আমার দিকে একটা চিকেন ফ্রাই এগিয়ে দিল। আমি না নিলে সে কষ্ট পাবে, তাই আমি নিয়ে তার সাথে খেলাম। মায়াকে এখন অনেক খুশি খুশি লাগছে। তার চেহারায় অন্যরকম একটা উজ্জ্বলতা দেখা যাচ্ছে। আমি মনে মনে ঠিক করলাম তার এই উজ্জ্বলতা সে যতদিন আমার কাছে থাকবে আমি ততদিন ধরে রাখবো। মায়া খেতে খেতে বলল, এই খাবারগুলোর নামই শুনে এসেছিলাম এতদিন, কিন্তু কখনো খাওয়া হয়নি। আজ প্রথম খেয়ে বুঝলাম খাবারগুলো কত মজার। আপনি সত্যি খুব খুব ভালো। আমার পেট একদম ভরে গিয়েছে। আমি টানা 3 দিন না খেয়ে থাকতে পারবো আজ যা খেলাম। আমি মায়ের কথা শুনে হেসে দিয়ে বললাম, কি যে বলেন না আপনি, এইটুকু খাবার খেয়ে 3 দিন না খেয়ে থাকবেন? আপনি আসলে একটা পাগলি। মায়া হঠাৎ গম্ভীর কণ্ঠে মলিন মুখে আস্তে করে বলল, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। আমি 3 দিন না 4-5 দিনও একটানা না খেয়ে থাকতাম। কেউ এক গ্লাস পানিও সাথে নি আমাকে। সৎমা আমাকে সবসময় খাবার খাওয়া হলে শেষে যা থাকতো তা দিত। যদি কখনো খাবার না থাকতো তাহলে দিতও না। এমন কত রাত গিয়েছে আমি না খেয়ে ক্ষুধার্ত পেটে চোখের জলে বালিশ ভিজিয়ে ঘুমিয়ে পড়েছি। বাবা কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেনি আমি খেয়েছি কিনা। কি আশ্চর্য, তাই না? আসলে আপন মা যে কি জিনিস সে যখন থাকে না তখন বোঝা যায়। মা পরিবারের সবাইকে আগলে রাখে। আমার মা আমাকে আগলে রাখতো। ইস, মা যদি তার সাথে আমাকে নিয়ে যেত খুব ভালো হতো, তাই না আকাশ সাহেব? মায়ার কথা শুনে আমার চোখ ভেঙে কান্না আসছিল। আমি সবকিছু ঝাপসা দেখছিলাম। ছেলে মানুষ, তাই মায়ার সামনে কান্না করা যাবে না। আমি ওকে বললাম, আমি একটু আসছি বলেই নিজের রুমে চলে আসলাম। কারণ আমি জানি আপন মানুষ হারিয়ে গেলে কতটা কষ্ট ফেস করতে হয়। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আমাকে আর মাকে অসম্ভব ভালোবাসতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে ছোটকালেই হারিয়ে ফেলি। তখন বুঝি বাবার ছায়া না থাকলে জীবনটা কতটা কঠিন হয়ে যায়। তাই মায়ার কষ্টগুলো আমি যেন সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারি, যার জন্য আমি এতটা শক্ত মনের হওয়া সত্ত্বেও কান্নাটা চলেই আসে মায়ের কথা শুনে। আমি বারান্দায় নীরবে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে মায়া এসে আমার কাঁধে হাত রাখে আর বলল, আপনি কি কাঁদছেন? প্লিজ কাঁদবেন না, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, প্লিজ। আমি কোনো কিছু না ভেবে মায়ের দিকে ঘুরে তাকে শক্ত করে জড়িয়ে ধরি, কারণ তার কণ্ঠ শুনে আমার অতীতের সব কষ্টগুলো আরও বেশি করে মনে পড়ছিল। এদিকে মায়া পাথরের মতো হয়ে আছে। সে হয়তো স্বপ্নেও ভাবেনি আমি এমন কিছু করব। আমি শক্ত করে তাকে নিজের সাথে জড়িয়ে ধরে আছি। মনে হচ্ছিল ঠান্ডা তুলার কোনো একটা কিছুকে জড়িয়ে ধরে আছি। আমার উত্তাল মনটা মুহূর্তেই শান্ত হয়ে যায় যখন আমি তাকে জড়িয়ে ধরি। অনেকটা সময় এভাবে কেটে যায়। আমি আস্তে আস্তে মায়াকে ছেড়ে তার সামনে আসি। সে আমার দিকে আর আমি তার দিকে তাকিয়ে আছি। আকাশে আজ পূর্ণিমার সবচেয়ে সুন্দর চাঁদটা উঠেছে। সে চাঁদের আলো যেন সম্পূর্ণ মায়ের মুখের উপর পড়েছে। সেই আলোতে আমি তার মায়াবী ভীষণ লজ্জা মাখা মুখখানা দেখতে পাচ্ছি। আমরা দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমাদের মাঝে সময় যেন থমকে গিয়েছে। আমি ধীরে ধীরে মায়ার ঘোরে পড়ে যাচ্ছিলাম। চাঁদের আলোতে মায়াকে এত বেশি সুন্দরী লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি আস্তে করে তার দিকে এগিয়ে যাচ্ছি। জানি না কি হতে যাচ্ছে সামনে।
আমি মায়ের কোমরে হাত রাখতে মায়া কেঁপে ওঠে। হঠাৎই দমকা একটা হাওয়ার জন্য মায়ের কপালের ওপর কিছু চুল এসে পড়ে। আমি একটা আঙুল দিয়ে সেই দুষ্টু চুলগুলোকে তার কানের পিছনে গুঁজে দিলাম। মায়া লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আমি আবার তার দিকে তাকালাম। তার গোলাপি মিষ্টি ঠোঁটগুলো থরথর করে কাঁপছিল। আমি যেন আরও বেশি মায়ের নেশায় পড়ে যাচ্ছিলাম। মায়াও যেন আমাকে আলিঙ্গন করে নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু হঠাৎই মনে হলো এটা ঠিক না। মায়া আমার উপর বিশ্বাস করে এখানে এসেছে, আমি ওর বিশ্বাস ভাঙতে পারি না। আমি কি করতে যাচ্ছিলাম এটা? না না, এটা কখনোই ঠিক হবে না। আমরা দুজনই হয়তো ঘোরের মধ্যে আছি। যখন এই ঘোর কাটবে মায়া আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করবে। যদি আমি এখন ওর সাথে কিছু করি, ও আমার কাছে একটা আমানত, আমি তার খেয়ানত করতে পারি না। একটা পুরুষ একটা মেয়েকে অসহায় পেয়ে তার সর্বস্ব ভোগ করে নিবে? না। আমি আস্তে আস্তে মায়াকে ছেড়ে একটু দূরে সরে এসে দাঁড়ালাম আর চাঁদের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বললাম, দেখুন আজকে চাঁদটা ভীষণ সুন্দর, একদম আপনার মতো। মায়া আমাকে সরে যেতে দেখে চোখ মেলে তাকায়। সে অনেক বেশি অবাক হয়। মায়া ভেবেছিল আমি তার সাথে কিছু একটা করে ফেলবো, কিন্তু হঠাৎ করে আমি যে থেমে যাব সে সেটা ভাবেনি। মায়া ইচ্ছা করে আমাকে থামায়নি। থামালে হয়তো আমি কষ্ট পাবো, তাই সে ভেবেছে আমি তাকে থাকার আশ্রয় দিয়েছি, আরও কত কিছু করছি। তাই সে যদি তার শরীর দিয়ে আমাকে খুশি করতে পারে তাহলে সেটাই হোক, কারণ সে আজ জীবিত থেকেও মৃতপ্রায়। তার জন্য যদি কেউ খুশি হয় হোক, কিন্তু আমি মায়ার সব ধারণা নিমিষেই শেষ করে দিলাম। মায়া খুব অবাক হয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে জোর দিয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? আমি তো আপনাকে বাধাও দিইনি, তাহলে ছাড়লেন কেন? আমি মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আপনি কি ভেবেছেন আপনি আমার কাছে খুব সস্তা কেউ? জি না, আপনি আমার কাছে অনেক মূল্যবান একজন মানুষ। কিভাবে আমি আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনার সবকিছু ভোগ করে নিব? আমি এমন না। জীবনে বহু ধরনের সুযোগ আসবে, কিন্তু আমাদের সব সুযোগে সবসময় পা দিতে নেই। আজ আপনাকে আমি আপন করে নিলাম, কাল যদি আপনাকে আর আমার কাছে নাই রাখতে পারি, আপনি তো সারা জীবনের জন্য একটা দাগ নিয়ে বেঁচে থাকবেন, যেটা আমি চাই না। আমি চাই না আমার প্রিয় কোনো মানুষ এভাবে কষ্ট পাক। আর সত্যি বলতে আপনি এত মানুষের ভিড়ে আমাকে বিশ্বাস করেছেন, আমি কিভাবে আপনার বিশ্বাস ভাঙি বলুন? আপনার এই মায়াবী দুই চোখে আমি আর 10টা পুরুষের মতো হতে চাই না, যারা মেয়েদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের সবকিছু কেড়ে নেয়। আপনি আমার চোখের সামনে হাসি খুশি থাকলেই আমি খুশি। আমার এর থেকে বেশি আর কিছুই চাই না। মায়ের গাল বেয়ে বেয়ে অশ্রু পড়ছে। সে কল্পনা করেনি আমি এতটা ভালো হব। আমার কথাগুলো শুনে আমার প্রতি তার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। সাথে আমার প্রতি তার সম্মানও কয়েক গুণ বেড়ে গিয়েছে। পৃথিবীর প্রতিটি মেয়েই এমন মানসিকতার ছেলে চায়। মনের গহীনে মায়াও হয়তো এরকম কাউকে চেয়েছিল, কিন্তু আমি যে সেরকম হব সে ভাবতে পারেনি। মায়া নিঃশব্দে কাঁদছিল। আমি তা দেখে বিচলিত হয়ে তার একটু কাছে গিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে জিজ্ঞেস করলাম, এ কি, কাঁদছেন কেন? ভেবেছিলাম আমার সবকিছু দিয়ে আপনাকে খুশি করব, কারণ আমার জীবনে আমি অন্যদের জন্য যত যাই করেছি কেউ খুশি হয়নি, শুধু মা বাদে। তাই আজ ভাবলাম আপনি এত কিছু করলেন আমার জন্য, আমি যদি আমার সবকিছু দিয়ে আপনাকে খুশি করতে পারি তাহলে তাই হোক। কিন্তু আমি কল্পনাও করি আমি নিজেকে কতটা সস্তা বানিয়ে ফেলেছিলাম, তাই নিজের ওপর ঘৃণা হচ্ছে এখন। আহা, আপনি শুধু শুধু এসব ভাবছেন। আপনার কোনো দোষ নেই, আপনি মেয়ে মানুষ, মাথা যেটা এসেছে সেটাই করেছিলেন। কিন্তু আমাদের পুরুষদের দায়িত্ব বেশি। আপনারা ভুল করতে নিলে বা আমরাই ভুল পথে যেতে নিলে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। আমি আপনাকে কোনো দোষ দিব না, আর লজ্জিত আমি অজান্তে আপনার অনেকটা কাছে চলে গিয়েছিলাম। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, না হলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। না না না, এ কি বলছেন? আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আপনার মতো ভালো মানুষ আর একটা আছে কিনা আমার জানা নেই। আপনার মতো যদি সব পুরুষরা এমন হতো তাহলে আর কোনো মেয়ের জীবন নষ্ট হতো না, তারা অনেক ভালো থাকতো। পরিবর্তন হবে। হয়তো আমার মতো আরও এমন অনেক পুরুষ আছে যারা মেয়েদের অনেক সম্মান করে আর তাদের কোনো ক্ষতি হতে দেয় না। হয়তো আছে, হয়তো নেই, তবে আমার চোখে আপনিই সেরা। আমি মায়ের কথা শুনে হাসলাম আর বললাম, চলুন আজ ঘুমিয়ে পড়ি। কাল সকালে তাড়াতাড়ি উঠে সারাদিন কোথায় কোথায় ঘোরাঘুরি করবো তার একটা প্ল্যান করতে হবে। আকাশ সাহেব, আপনি কি আজও সোফাতে ঘুমাবেন? হ্যাঁ, কেন? আপনার সাথে ঘুমাতে বলবেন নাকি? মজা করে বললাম। মায়া লজ্জা পেয়ে বলে, ধুর, আপনিও না। আচ্ছা শুনুন না, আমি বলছি কি, আপনার যদি কোনো সমস্যা না হয় ডাইনিং রুমের লাইটটা জ্বালিয়ে রাখলে আমি হয়তো গেস্ট রুমেই ঘুমাতে পারবো। আমি চাই না এভাবে সোফাতে ঘুমিয়ে আপনি কষ্ট পান। এক কাজ করুন, আপনি আমার রুমেই ঘুমান, আমি বরং গেস্ট রুমে গিয়ে ঘুমাই। আমার রুমে তো টেবিল ল্যাম্প আছে, সো অন্ধকার হবে না, কিন্তু গেস্ট রুমটা একটু অন্ধকার হয়ে যায়, আপনার হয়তো ভয় লাগতে পারে। আপনি আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই। এরপর আমরা দুজন দুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। একসাথে একই রুমে ঘুমানোটা আপাতত ঠিক না, সেটা মায়াও হয়তো বুঝতে পেরেছে। তাই সে তার ভয়টাকে জয় করে আলাদা ঘুমানোটাকেই বেছে নিয়েছে। পরদিন সকালে 9টা নাগাদ আমার ঘুম ভাঙে, তাও মায়ের ফোন দেওয়ার জন্য। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে উঠে বসলাম। মাকে জানিয়ে দিলাম যে আমি কিছুদিনের জন্য ছুটি নিয়েছি অফিস থেকে, যাতে অফিসের কাজগুলো বাসায় বসে ঠান্ডা মাথায় শেষ করতে পারি, যেটা অনেকটাই সত্য।
তাই মাকে মিথ্যাও বলা হয়নি, আর সত্যটাও সে জানতে পারেনি। আমি আস্তে আস্তে উঠে আগে ফ্রেশ হওয়ার জন্য রুমের বাইরে আসতেই পুরো অবাক। মায়া রান্নাঘরে কি যেন করছে। আমি দ্রুত তার কাছে গিয়ে দেখি সে নাস্তা বানাচ্ছে। চুলাতে আলু ভাজি হচ্ছে আর সে রুটি বানাচ্ছে। রুটিগুলো বেশ সুন্দর গোলাকার হয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এত সকালে উঠে নাস্তা বানাচ্ছেন কেন? আমি তো বাইরে গিয়ে আনতামই। বাইরের নাস্তা খেলে আপনার শরীর খারাপ হবে। আপনি তো সবসময় আপনার মায়ের হাতের রান্না খেয়ে বের হন, আজ না হয় আমার হাতের রান্না খেলেন। আপনি না সেদিন বললেন আপনি রান্না পারেন না? সাথে তো এটাও বলেছিলাম যে একেবারে পারি না তা না, পারি, তবে মশলা একটু কম বেশি হয়ে যায়, এই আর কি। আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে রান্না করতে করতে। আমি মনে মনে খুশি হলাম যে মায়ার হাতের রান্না খাবো। আমি হেসে বললাম, আপনি আসলে একটা পাগলি। আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। আমি এরপর ফ্রেশ হয়ে এসে দেখি মায়া টেবিলে নাস্তা বেড়ে দিচ্ছে। আমি গিয়ে চেয়ারে বসলাম। মায়া আমাকে ভাজি আর রুটি বেড়ে দিল। আমি বললাম বসবেন না? মায়া বলল, আপনি খান, তারপর আমি খাবো নে। না না, এটা চলবে না, আপনি ফ্রেশ হয়ে আসুন, একসাথে খাবো, নইলে আমি খাবই না। আপনিও না? আচ্ছা আসছি। মায়াও দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে এসে আমার সাথে খেতে বসে। আজ জীবনের প্রথম মায়ের হাতের পর অন্য কোনো প্রিয় মানুষের হাতের রান্না খেতে যাচ্ছি। মায়াও অধীর আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি এক টুকরো রুটি ছিঁড়ে ভাজি নিয়ে মুখে দিলাম। কিছুটা খাবার পরেই খেয়াল করি আমার মুখটা কেমন জানি হয়ে এসেছে। মায়া এই দৃশ্য দেখে খুব কষ্ট পায়। সে অসহায় কণ্ঠে জিজ্ঞেস করে, ভালো হয়নি তাই না? আমি জানতাম আমার দ্বারা রান্না হবে না, আমি কিছুই পারি না। আমি গম্ভীর কণ্ঠে তাকে বললাম, এই যে সম্পূর্ণ আমার মায়ের হাতের রান্না, আপনি শিখলেন কিভাবে? ওয়াও! আমি ভীষণ অবাক হয়ে মজা করে খাচ্ছি। আর ওদিকে আমার কথা শুনে মায়া পুরো হতভম্ব হয়ে গিয়েছে। সে ভেবেছে রান্না খুব খারাপ হয়েছে দেখে আমি ওরকম করেছি, কিন্তু আসল কাহিনী হলো রান্নার স্বাদটা অনেকটাই আমার মায়ের মতো হয়েছে। মায়া তার মাথায় হাত দিয়ে হেসে দেয়। আমি খেতে খেতে তার দিকে তাকিয়ে হাসি আর বলি, কি ভয় পেয়েছিলেন নাকি? আমি জানি আপনি ইচ্ছা করে অমন করেছেন, আপনি খুব খুব পচা। দাঁড়ান আগে খেয়ে নি, তারপর কথা হবে। আমি আয়েশ করে খাচ্ছি আর মায়া অপলক দৃষ্টিতে মন জুড়িয়ে আমার খাওয়া দেখছে। তার কাছে এটা প্রথম, কারণ এর আগে কেউ তার রান্না এত মজা করে খায়নি। আমি খেতে খেতে বললাম, আপনি তো ভালোই রান্না পারেন, শুধু শুধু বললেন যে রান্না পারি না। আপনাকে যে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান, এত মজার রান্না সে খেতে পারবে। মায়া মলিন মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে সে চায় তার রান্না আমার মতো কেউ খাক, কিন্তু তার কপালে সেই গুণটাই হয়তো আছে। মায়া এখন ওসব কথা ভেবে কষ্ট পেয়ে মুহূর্তটা নষ্ট করতে চায় না, তাই সব চিন্তা বাদ দিয়ে শুধু আমার খাওয়াই দেখছে। আমি খেতে খেতে দেখি মায়া খাচ্ছে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, শুধু আমাকে দেখলে কি পেট ভরবে? খেতে তো হবে, আপনিও খাবার নিন। মায়া ভীষণ লজ্জা পায়, মাথা নিচু করে বসে থাকে। আমি মুচকি হেসে নিজেই তাকে খাবার বেড়ে দিয়ে বলি, আপনি লজ্জা পেলে আপনাকে অনেক বেশি সুন্দর লাগে। তারপর আমি আর মায়া মজা করে সকালের নাস্তাটা করলাম। নাস্তা শেষ করে আমরা দুজন হলরুমে বসে আছি। আমি মনে মনে ভাবছি আজ সারাদিনে কোথায় কোথায় যাব। মায়া লজ্জাসিক্ত হয়ে আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আসলে তার মনে গতরাতের আমার বলা কথাগুলো এখনো লেগে আছে। গতরাতে চাইলে অনেক কিছু হতে পারত, কিন্তু কিছু হয়নি। আমি হঠাৎ করে মায়াকে জিজ্ঞেস করলাম, আপনার কেমন জায়গায় ঘুরতে ভালো লাগে? মায়া তার আপন ভাবনায় ডুবেছিল। আমার প্রশ্ন শুনে সে থতমত খেয়ে বলে, কি বলেছি, আপনার কেমন জায়গা পছন্দ, যেখানে গেলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন? মায়া কিছুক্ষণ ভেবে বলল, খোলামেলা সবুজ প্রকৃতির মাঝে, যেখানে কোনো কোলাহল নেই, একদম নিরিবিলি, শুধু পাখিদের ডাক আর ফ্রেশ অক্সিজেন। এমন কোনো জায়গা কি আছে আবির সাহেব? এবার আমি একটু চিন্তায় পড়লাম। অনেকক্ষণ ধরে ভাবলাম, কিন্তু এমন কোনো জায়গা আছে কিনা মনে পড়ছে না। তাই ফোনটা বের করে নেটে খোঁজাখুঁজি শুরু করলাম। পাশ থেকে মায়া বলে উঠল, আরে আপনি এত চিন্তিত হয়েন না, এমন জায়গা কোথাও নেই। পেয়েছি। কি? কি পেয়েছেন? কোথায়? বলবো না, আপনাকে ডিরেক্ট নিয়ে যাব। আপনি শাওয়ার নিয়ে রেডি হন তাড়াতাড়ি। যাক, এত খোঁজাখুঁজির পর পেলাম। মাথাটা পুরো হ্যাং হয়ে গিয়েছিল। মায়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি তার থেকে বেশি খুশি হয়েছি। আমি মায়ের দিকে তাকিয়ে তাকে এভাবে দেখে বললাম, উমা, আপনি বসে আছেন কেন? দৌড় দেন, না হলে দেরি হয়ে যাবে। জায়গাটা একটু দূরে, তাও সমস্যা নেই। যাচ্ছি যাচ্ছি বলেই মায়া উঠে গেস্ট রুমে যেতে নেয়, কিন্তু হঠাৎই সে থমকে দাঁড়ায়, আবার আমার সামনে চলে আসে। আমি তার দিকে তাকিয়ে পুরো অবাক। সে মুখটা সম্পূর্ণ মলিন করে আছে। আমি অবাক কণ্ঠে জিজ্ঞেস করলাম, আবার কি হয়েছে আপনার? আপনি কিছু একটা ভুলে যাচ্ছেন আকাশ সাহেব। আমি আরও অবাক হয়ে বললাম, কি ভুলে যাচ্ছি আমি? আপনি যে আমাকে নিয়ে ঘুরতে বের হবেন, নিচে দারোয়ান চাচার সামনে থেকে আমাকে নিয়ে যাবেন কিভাবে? সে তো আমাদের একসাথে দেখে ফেলবে, আর এই দিনের বেলা লুকিয়েও যাওয়া আসা করা যাবে না। তাহলে কিভাবে কি? আমি মায়ের কথা শুনে পুরো স্তব্ধ হয়ে যাই। আসলেই তো, মায়া ঠিকই বলেছে। এই দিনের বেলা দারোয়ান চাচার সামনে থেকে কিভাবে লুকিয়ে যাব?
সাথে আবার বাইকটাও আছে। এই কেমন ঝামেলায় পড়লাম আমি। মায়াকে কথা দিয়েছি তার শেষ ইচ্ছাটা আমি রাখবই। তাহলে এখন কিভাবে আমি কি করব? মাথা পুরো আগুন হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে। আমি আর ভাবতে পারছি না, উঠে দাঁড়ালাম। মায়াকে উদ্দেশ্য করে বললাম, আমি নিচে যাচ্ছি তার সাথে কথা বলতে। আপনি এই ফাঁকে রেডি হতে থাকেন। আমরা যে প্ল্যান করেছি সেই অনুযায়ী সব হবে। আপনি পাগল হয়েছেন? আপনি আর আমি একসাথে এভাবে জানাজানি হলে তুলকালাম কাণ্ড হবে। না না, আপনি বাদ দিন এসব, আমি কোথাও যাব না, আমি এখানেই ভালো আছি। আমি মায়ের কাছে এসে তাকে ধরে চোখে চোখ রেখে বললাম, আমি আপনাকে কথা দিয়েছি আপনার আবদারটা পূরণ করবই। সো এতে যদি আমাকে সমস্যায় পড়তে হয় হোক, তাই আমি কেয়ার করি না। আপনি রেডি হন, আমি আসছি। বলে বাইরে থেকে লক করে সোজা নিচে চলে আসলাম। মনে মনে আল্লাহকে ডাকছি, একমাত্র তিনি এই মহাবিপদ থেকে আমাকে রক্ষা করতে পারেন। আমি লিফট দিয়ে নিচে এসে আস্তে আস্তে দারোয়ান চাচার কাছে গেলাম। তিনি বসে বসে পান খাচ্ছিলেন আর সবাইকে দেখছিলেন। হঠাৎ আমাকে তার কাছে দেখে তিনি অবাক হন, আবার খুশিও হন। তিনি আমাকে জিজ্ঞেস করেন, আরে আবির বাবা, আজকে এখন অফিসে যান নাই যে? কোনো সমস্যা হয়েছে নি? না চাচা, কিছু হয়নি। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। হ কন। চাচা, আগে ওয়াদা করেন আপনি আমাকে নিজের ছেলের মতো করে কথাগুলো শুনবেন। সব শুনে আপনার যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে আপনি গুরুজন হয়ে আমাকে শাস্তি দিয়েন। দারোয়ান চাচা এবার একটু চিন্তায় পড়লেন। তিনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, বাবা কি কথা, তাড়াতাড়ি কইয়া লাও, সমস্যা নাই। এরপর আমি চাচাকে মায়ের সম্পর্কে সবকিছু খুলে বললাম, তার পরিবার, কেন পালিয়ে আসা, সবকিছু। প্রায় আধা ঘন্টা লাগলো তাকে সবকিছু বুঝিয়ে বলতে। আমি ভিতরে ভিতরে খুব ভয় পাচ্ছিলাম যে চাচা সবকিছু কিভাবে নেবে। তিনি সবকিছু শুনে গম্ভীর হয়ে বসে আছেন। আমি তার রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করছি আর মনে মনে আল্লাহকে ডাকছি। তিনি দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, বাপ, সমাজের সোহে হয়তো এটা খারাপ দেখাইব যে তুমি একটা মাইয়ার লগে এইভাবে আসো, তবে আমার চোখে তুমি ঠিক করছো। যে মাইয়াটা এইটুকু জীবনে এত কষ্ট সহ্য করলো, তারও তো একটু মন চায় জীবনটার উপভোগ করতে। তুমি কোনো চিন্তা করো না, ওরে আমার নিজের মাইয়া মনে করে তুমি ওর খেয়াল রাখো। আমার মাইয়াটার দায়িত্ব তোমার হাতে দিলাম। যাওয়ার সময় একটু দেখা করাইয়া যাইও। আমিও মাইয়াটার একটু দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ চাচা, আপনি বাঁচালেন আমাকে। আমি অবশ্যই আপনার সাথে তাকে দেখা করিয়ে নিয়ে যাব। ঠিক আছে, খুশি থাকো। এরপর চাচার থেকে বিদায় নিয়ে বাসার দিকে আসতে নিলাম। মায়াকে দ্রুত খুশির খবরটা দিতে হবে। আসলে মায়ের জীবনের গল্পটা শুনলে প্রতিটি মানুষের হৃদয়ে গলে যাবে। তার মতো অসহায় মেয়ে বোধহয় আর একজনও নেই। যাই হোক, আমি আবার বাসায় চলে আসি। এসে লক খুলে ভেতরে ঢুকে দরজা দিয়ে খুশিতে সোজা আমার রুমে চলে আসি। ভাবলাম মায়া হয়তো আমার রুমে অপেক্ষা করছে বারান্দায়। আমি যেই আমার রুমে ঢুকি, আমি দেখি মায়া আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুঁচি ঠিক করছিল, যার জন্য আমি তার সামনের পেটের অংশটা দেখে ফেলি। আমি পুরো মুগ্ধ হয়ে হা করে তাকিয়ে আছি। মায়া কুচি ঠিক আছে কিনা দেখার জন্য এই আয়নাতে তাকায়। দেখে আমি হা করে দাঁড়িয়ে আছি। সেও আমাকে দেখে জোরে একটা চিৎকার দেয়। আমি এক দৌড়ে তার কাছে গিয়ে তার মুখ চেপে ধরি হাত দিয়ে, আর আশ্চর্য হয়ে বললাম, এ কি, আপনি চিৎকার করছেন কেন? মায়া করছিল, কারণ আমি তার মুখ চেপে ধরে আছি, তাই কথা বলতে পারছিল না। সে আমার হাত ধরে মুখ থেকে সরানোর জন্য চেষ্টা করছে। আমি জিজ্ঞেস করলাম, আর চিৎকার দিবেন না তো? সে মাথা নাড়িয়ে না বলে। আমি যেই হাত সরাই সে পিছু হটে জোরে জোরে বলে, পচা, লুচ্চা, খারাপ বদমাশ কোথাকার, আপনি সত্যি খুব খারাপ। আপনি কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেয়েকে এমন অবস্থায় হা করে দেখছিলেন? ছি ছি ছি। আমি মায়ার কথা শুনে ভ্রু কুঁচকে রাগী ভাব নিয়ে তার দিকে তাকাই আর বলি, আমাকে এত কিছু বললেন? আচ্ছা, আপনি আমার রুমে কি করছেন? বুঝলাম শাড়ি ঠিক করছিলেন, তো দরজাটা লাগাননি কেন? আমি কি জানি আপনি এমন অবস্থায় আছেন? যান, আপনার সাথে আর কথাই নাই। আমি খারাপ, তাই না? ঠিক আছে। মায়ের সাথে একটু রসিকতা করার জন্য এমনভাবে বললাম। আসলে আমি মোটেও রাগ হইনি, বরং আচ্ছা থাক, নাই বা বলি। আমি রাগী ভাবের অভিনয় করে অন্যদিকে ফিরে আছি। মায়া এবার ঠান্ডা মাথায় ভেবে দেখে, আসলেই তো তারই দোষ। আমি কিভাবে জানবো যে সে আমার রুমে বসে শাড়ি ঠিক করছে? মায়া জিওভাই কামড় দেয়। সে বড্ড বেশি বকা দিয়ে ফেলেছে আমাকে। এখন তার অনেক খারাপ লাগছে। মায়া আস্তে আস্তে আমার পেছনে এসে আমাকে ডাক দেয় আর বলে, আকাশ সাহেব, এই যে আবির সাহেব, সরি, আমি আসলে রাগের মাথায় আপনাকে যাতা বলে ফেলেছি। সরি, প্লিজ আপনি রাগ করবেন না। আমি আস্তে করে আঙুলটা মায়ার মিষ্টি ঠোঁটের ওপর থেকে নামিয়ে ফেলি। আমরা দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। মায়ের মুখে কেমন জানি একটা মুগ্ধকর হাসি ছিল। আমি এবার ভালো করে মায়াকে দেখলাম। আমি দেখি সে নীল কালারের একটা বেশ সুন্দর শাড়ি পরেছে। অসম্ভব সুন্দর লাগছিল তাকে। আমি মুগ্ধ হয়ে বললাম, আপনাকে তো একদম নীলপরীর মতো লাগছে। ওয়াও। মায়া ভীষণ লজ্জা পায় আর বলে, দূর, আপনিও না, কি যে বলেন। সত্যি বলছি, অসম্ভব সুন্দরী লাগছে আপনাকে। হয়েছে, ধন্যবাদ। এবার আপনিও রেডি হয়ে আসুন। আমি হলরুমে অপেক্ষা করছি। চলে যাবেন? আর একটু দেখি আপনাকে। মনের কথাটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেল। মায়ার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি জিওভাই কামড় দিয়ে জামা কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে দৌড় দিলাম। সে আমার অবস্থা দেখে হাসতে হাসতে শেষ।
মায়া হলরুমে বসে মনে মনে ভাবছে, আকাশ সাহেবের মতো যদি কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতাম তাহলে হয়তো অতীতের সব কষ্টগুলো নিমেষেই হাওয়ায় বিলীন হয়ে যেত। কিন্তু আমার কপালে এত সুখ কই যে অতীত থেকে আমি পালিয়ে আসলাম, সেই অতীতের কাছেই আবার নিজেকে বিলিয়ে দিতে হবে। আবির সাহেব যদি আমার আবদারটা না রাখতেন তাহলে হয়তো আমি একরাশ কষ্ট নিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতাম। যাই হোক, আবির সাহেব খুব ভালো একটা মানুষ। তিনি এই কটা দিন আমাকে যে আনন্দ আর হাসি উপহার দিয়েছেন আমি তা গত 5 বছরে একদিনও পাইনি। আমি সত্যিই তার কাছে কৃতজ্ঞ। আমার মন চায় আমার সব কিছু তাকে উজাড় করে দিই। তিনি যদি আমার জীবনের প্রথম আর শেষ পুরুষ হতেন আমি ধন্য হতাম। কিন্তু আমার পোড়া কপাল। মায়া এসব ভাবতে ভাবতে তার মনটা খারাপ হয়ে আসে, কিন্তু পর মুহূর্তেই পেছন থেকে আমি এসে তাকে বললাম, আমি রেডি, চলুন। মায়া তার বিষণ্ণ ভাবনা থেকে বের হয়ে উঠে দাঁড়িয়ে যেই আমার দিকে তাকায় সে একদম স্তব্ধ হয়ে যায়, কারণ আমিও তার সাথে ম্যাচ করে লাইট ব্লু কালারের একটা পাঞ্জাবি পরেছি। সে রীতিমতো হা করে তাকিয়ে আছে। আমি তার কাছে গিয়ে তার মুখটা বন্ধ করে দিয়ে হাসতে হাসতে বললাম, এভাবে হা করে থাকলে মাছে ঢুকে যাবে যে। মায়া লজ্জা পেয়ে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, আপনি দেখে সম্পূর্ণ আমার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছেন, মানুষ কি ভাববে? আমি মুচকি হেসে তার কাছে গিয়ে গাল দুটো ধরে তাকে বলি, ভাববে আপনি আর আমি কাপল। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে। আমি এটা বললামটা কি? সে এবার অসম্ভব লজ্জা পায় আর বলে, আপনি আমাকে এত লজ্জা দেন কেন? উফ, কারণ আপনি লজ্জা পেলে খুব সুন্দর লাগে তাই। আপনি শুধু আমাকে স্পর্শ করার বাহানা খোঁজেন, সুযোগ পেলেই খালি আমাকে স্পর্শ করেন। আপনার মতলবটা কি বলেন তো আমাকে? আমি মায়ার প্রশ্ন শুনে একদম অপ্রস্তুত হয়ে পড়ি, কারণ আমি মায়ার নরম গাল দুটো এখনো ধরে আছি। আমি দ্রুত ছেড়ে দিয়ে আমতা আমতা করছি। মায়া হেসে দিয়ে বলে, আর একটু মজা করেছি। আমি তো আপনাকে আমার সব দিয়েই দিতে চেয়েছিলাম। আস্তে করে বলল লাস্টের কথাটা। মায়া ভেবেছে আমি শুনিনি, কিন্তু আমি শুনে ফেলেছি তার কথাটা। কিন্তু তাকে বুঝতে দিলাম না। প্রসঙ্গ চেঞ্জ করে বললাম, এখন মজা করলে হবে, ঘুরতে যাবেন না? হ্যাঁ হ্যাঁ চলুন। এরপর আমি আর মায়া একসাথে বাসা থেকে বের হই। আমি বাসা ভালো করে লক করে তাকে নিয়ে লিফট দিয়ে নিচে আন্ডারগ্রাউন্ডে পার্কিং লটে চলে আসি। আমার দুটো হেলমেট, একটা নিয়ে মায়ের কাছে গিয়ে তাকে সুন্দর করে পরিয়ে দিলাম। খুব সুন্দর লাগছিল। আমিও মুচকি হেসে আমার হেলমেটটা পরে তাকে বাইকের পেছনে বসিয়ে রওনা হলাম আমার ঠিক করা আর তার পছন্দের জায়গায়। বাইক নিয়ে মেন গেটের সামনে আসতেই দারোয়ান চাচাকে দেখতে পায়। সে আমাদের সামনে আসলে আমি আমার হেলমেটটা খুলি আর মায়াকে হেলমেটের গ্লাসটা উঠাতে বলি। চাচা আমাকে দেখে খুশি হয়ে আমাকে এসে বলেন, বাবা সাবধানে যেও, খুব সুন্দর মাইয়াটা। ঠিক আছে চাচা, দোয়া করবেন। তারপর আমি আমার হেলমেট পরে রওনা হলাম গন্তব্যের দিকে। আসলে আমরা যেখানে যাচ্ছি সে জায়গাটা হলো পূর্বাচল। সেখানে মায়ের পছন্দের জায়গা আছে, অনেক ধরনের রেস্টুরেন্টও আছে। আমরা 11টা নাগাদ বাসা থেকে রওনা হয়েছি। বাইকে যাচ্ছি বলে 1.5-2 ঘন্টা লাগবে যেতে। মায়া আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি আস্তে আস্তে চালাচ্ছিলাম যাতে সে ভয় না পায়, কিন্তু বেচারি ভালোই ভয় পাচ্ছিল। আমি তাকে আমার সাথে ফিল করছি। বেশ মজাই লাগছিল, প্রিয় মানুষটাকে নিয়ে প্রথম কোথাও ঘুরতে যাচ্ছি। রাস্তায় অনেক মানুষ আমাদের দিকে অবাক হয়ে তাকিয়েছিল যখনই জ্যামে পড়েছিলাম। তাদের অধিকাংশই আমাদের কাপল ভেবেছিল। আমি অবশ্যই এতেই খুশি, কারণ আমি এটাই চাচ্ছিলাম। দেখতে দেখতে 1টা নাগাদ আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাই। তবে সেটা মায়া যেখানে যেতে চেয়েছিল সেখানে না, একটা রেস্টুরেন্টে। কারণ এখন দুপুর হয়ে গিয়েছে, তাই খাওয়া দাওয়া তো করতেই হবে। আমি বাইক পার্ক করে হেলমেটগুলো রেখে মায়াকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম। মায়া মনের অজান্তেই আমার হাত ধরে আছে। হয়তো নতুন অজানা পরিবেশ, তাই তার একটু আনকমফোর্টেবল লাগছিল। আমিও তাকে ভালো করে ধরে রেস্টুরেন্টে ঢুকলাম। স্টাফরা আমাদের দেখে সালাম দিল। ম্যানেজার সাহেব নিচে এসে জিজ্ঞেস করলেন, স্যার ওয়েলকাম আমাদের রেস্টুরেন্টে। আপনাদের জন্য কি ভিআইপি টেবিলটা দিব? আপনাদের খুব সুন্দর লাগছে। আমি বললাম, ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ দিন। মায়া পাশ থেকে আস্তে করে বলে, আরে এত টাকা নষ্ট করছেন কেন, নর্মাল টেবিলে বসি আমরা। আমি ইশারায় মুখে আঙুল দিয়ে তাকে চুপ থাকতে বললাম। ম্যানেজার সহ বাকিরা মুচকি হেসে দিল আর মায়া লজ্জা পেল। তারপর ম্যানেজার সাহেব আমাদের ভিআইপি টেবিলের দিকে নিয়ে গেলেন। আমরা বসলে ওয়েটার চলে আসে। আমি মায়ের কাছে মেনুটা দিয়ে বললাম, আপনার যা যা খেতে ইচ্ছে হয়। আমি মায়াকে আপনি বলায় ওয়েটার আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তা দেখে দ্রুত কথা ঘুরিয়ে মায়াকে এই প্রথমবার তুমি করে বললাম, মানে তুমি যা যা খেতে চাও সব অর্ডার করো, কোনো সমস্যা নেই। মায়া আমার মুখে প্রথমবার তুমি বলতে শুনে অবাক হয়ে তাকায়। অবশ্য মায়ার ভালোই লাগছিল, কারণ তুমি ডাকটায় অনেক আপন আপন একটা ভাব আছে। আমি ইশারায় দ্রুত অর্ডার করতে বললাম। মায়া অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর মুখ দেখে বুঝে গেলাম যে সে বুঝতে পারছে না আসলে কি অর্ডার করবে। আমি আমার মেনু থেকে দেখে ইউনিক কিছু বিদেশি খাবার অর্ডার করলাম, যা আমরা সচরাচর কখনো খাই না। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেল আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস পরিবেশন করার জন্য। আমি আর মায়ার ড্রিঙ্কসটা নিয়ে এক চুমুক একসাথে খেয়ে নিই। মায়া খেয়ে বলে, মজা অনেক। আমি মুচকে হেসে দিলাম। মায়াকে অনেকটা আনকমফোর্টেবল লাগছিল, তাই জিজ্ঞেস করলাম, অস্বস্তি লাগছে?
মায়া আস্তে আস্তে করে আমাকে বলে, আশেপাশে কত চুপচাপ আর নিরিবিলি, মনে হচ্ছে ভুতুরে কোনো জায়গায় এসে পড়েছি। আমার তো খুব নার্ভাস লাগছে। এটা ভিআইপি জায়গা তো, তাই আশেপাশে কেউ নেই। আপনি আপনার মনের মতো করেই বসুন। মায়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে বলে, একটা অনুরোধ করি, রাখবেন? একটা কেন, 1000টা করুন। আমি তো আপনার অনেক ছোট। আপনি যদি আমাকে তুমি করেই বলেন আমি খুব খুশি হব। আপনার মুখে তুমি ডাকটা খুব মানায়। আমি মায়ার লজ্জাসিক্ত মুখখানার দিকে মুচকি একটা হাসি দিয়ে তাকিয়ে আছি। ওকে এত কিউট লাগে লজ্জা পেলে। আমি হেসে বললাম, ঠিক আছে। আমারও মনে মনে খুব ইচ্ছা ছিল তোমাকে তুমি করেই বলার। যাক, ইচ্ছাটা এবার পূরণ হলো। মায়া লজ্জা পাচ্ছে খুব। এর মধ্যে আমাদের খাবার চলে আসে। সে খাবার দেখে তো পুরাই শকড। এত এত মজার মজার খাবার। ওয়েটার সব খাবার সার্ভ করে দিয়ে গেলে আমি মায়াকে খাবার বেড়ে দিতে বলি, এগুলো খেয়ে দেখো, অনেক মজা লাগবে। এতগুলো? আমি আগে তো শুরু করো। এরপর আমরা দুজন খাবার খেতে শুরু করলাম। খাবার খুব মজা লাগছিল। ও নিজে নিজেই নিয়েই মজা করে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। ডেজার্টে খুব মজার একটা আইসক্রিম অর্ডার করেছিলাম, যেটা আমাদের জন্য স্পেশাল করে বানিয়ে আনা হয়েছে। মায়া সেটা খেয়ে খুশিতে একদম আত্মহারা। আমি ওকে খুশি করতে পেরে আলাদা একটা শান্তি পাচ্ছিলাম মনে মনে। আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় ওখানে বসেই দুজন গল্প করি, কারণ বাইরে এখন রোদ, বের হয়ে লাভ নেই। আমি গালে হাত দিয়ে মায়ের ছোটবেলার গল্পগুলো শুনছিলাম। মাঝে মাঝে ওকে কেমন জানি বাচ্চা বাচ্চা লাগে, আবার মাঝে মাঝে একদম কিশোরী, আবার মাঝে মাঝে বউয়ের মতো লাগে। মেয়েদের কত রূপ! আমি মায়াকে যত দেখি আমার মন ভরে না। অথচ অফিসে কত মেয়ে কলিগ আমার, তাদের কাউকেই আমার ভালো লাগে না বা বিশ্বাস হয় না। কিন্তু মায়ার বিষয়টা ভিন্ন। ওর প্রতি অন্যরকম একটা মায়া বা টান বা অনুভূতি কাজ করে আমার। জানি না কি নাম দিব এই অনুভূতির। মায়ের সাথে গল্প করতে করতে 2 কাপ কফিও খেয়ে ফেললাম আমরা। ঘড়িতে এখন 3:30 নাগাদ বাজে। আমি মায়াকে বললাম, চলো এবার তোমাকে তোমার পছন্দের জায়গায় নিয়ে যাই। এখন তোমার অনেক ভালো লাগবে জায়গাটা। আমি বললাম, সত্যি? চলুন চলুন। খুব খুশি হয়ে আমি ওয়েটারকে বিল আর টিপস দিয়ে দিলাম। মায়া বিল দেখে অজ্ঞান হয়ে যায় প্রায়। আমি ওকে একটা গুতা দিয়ে বললাম, এখানে এরকমই দাম, কিন্তু সে মানবেই না। তার কথা একটাই, তার পেছনে এতগুলো টাকা নষ্ট হলো। আমি মায়াকে বোঝাতে বোঝাতে বের হচ্ছিলাম, অমনি হঠাৎ করে পেছন থেকে আকাশ! আমি আর মায়া দুজনই অবাক হই, আবার ভয়ও পাই। আমার পরিচিত কেউ আবার আমাদের না দেখে ফেললো। হায় হায়, এখন কি হবে? আমি মায়ের দিকে ভয়ে তাকাই, মায়াও সেম আমার দিকে ভয়ে তাকায়। তারপর আমরা দুজনই একসাথে পেছনে তাকাই, দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মায়া মেয়েটাকে না চিনলেও আমি ঠিকই তাকে এক নজরে চিনে ফেলি। সে আর কেউ নয়, সে আমার প্রাক্তন নীলা। নীলা বলল, কেমন আছো আকাশ? ভালো, তুমি? আছি। নীলা মায়ের দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করে, ওকে? কেন? আমার একমাত্র বিয়ে করা স্ত্রী, আমার প্রিয়তমা, আমার ভালোবাসার মানুষ। মায়াকে হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে বললাম। মায়া সম্পূর্ণ অবাক, সাথে লজ্জা পাচ্ছে। নীলা মলিন একটা হাসি দিয়ে বলল, ওহ ভালো, দয়া করি তোমরা হ্যাপি হও। ঠিক আছে বলেই দ্রুত নীলা চলে গেল। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, উনি কে ছিলেন? আমার প্রাক্তন। কি? তাহলে আপনি ওনাকে মিথ্যা বললেন কেন? আমরা তো... আমি মায়াকে চোখ দিয়ে ইশারা করলাম চুপ করার জন্য। তারপর ওকে ধরে নিয়ে রেস্টুরেন্টের বাইরে চলে আসি। পার্কিং লটে বাইকের কাছে এসে মায়াকে বললাম, তোমার সব প্রশ্নের উত্তর দিব, আগে তোমাকে তোমার পছন্দের জায়গায় নিয়ে যাই, চলো। ঠিক আছে চলুন। এরপর আমি মায়াকে বাইকে নিয়ে রওনা হই সেই অপেক্ষাকৃত গন্তব্যে। 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই। বাইক থামাতেই মায়া দ্রুত বাইক থেকে নেমে নিজে হেলমেট খুলে আশেপাশে তাকায়। ও পুরো অবাক। ও ঠিক যেমনটা চেয়েছিল, এখানকার পরিবেশও আশপাশটা সম্পূর্ণ তেমনই। মায়া অসম্ভব খুশি হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। ফ্রেশ ঠান্ডা হাওয়া এসে আমাদের গায়ে লাগছে। আমি মায়াকে ডাক দিলাম, এখানে বসার জন্য ব্যবস্থা করা আছে। মায়া দ্রুত এসে আমার পাশে বসলো। আমাদের ঠিক পেছনেই বড় একটা গাছ ছিল, যার জন্য আরো ভালো লাগছিল তখন। মায়ার মনটা একদম ভরে গিয়েছে এই দৃশ্য দেখে। আর এমন জায়গায় এসে আমি ওকে দেখে জিজ্ঞেস করলাম, কি বলেছিলাম না আমি, যে তোমার মনের মতো জায়গায় আমি তোমাকে নিয়ে আসবো? জায়গাটা পছন্দ হয়েছে? পছন্দ মানে অসম্ভব পছন্দ হয়েছে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমার জানা নেই। তাও অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি আজ আপনি আমার সব আবদার পূরণ করে দিলেন। আমি যদি কাল মরেও যাই আমার আর কোনো আফসোস নেই। আমার ইচ্ছা যা ছিল আপনি একদিনেই তা সব পূরণ করে দিয়েছেন। আমার মনটা আজ সম্পূর্ণ ভরে গিয়েছে। কি যে বলো না, এখনও আরও কত জায়গা ঘোরাঘুরি বাকি। লালবাগ কেল্লায় নিয়ে যাব তোমাকে কালকে। ওখানে অস্থির মজার বিরিয়ানি আর কাচ্চি পাওয়া যায়। কেল্লা দেখে আসার সময় কাচ্চি আর বিরিয়ানি দুটোই খেয়ে আসবো নে। মায়া হাসে আমার কথা শুনে। তার খুব ভালো লাগে আমার কথাগুলো শুনতে। আসলে শুধু কথা না, আমার সবকিছুই তার অনেক ভালো লাগে। মায়া আস্তে করে জিজ্ঞেস করলো, এবার আপনার প্রাক্তন সম্পর্কে বলুন। তার কাছে এভাবে বললেন কেন আমরা বিবাহিত? আসলে ওকে কষ্ট দেওয়ার জন্য।
টানা 4টা বছর আমরা একসাথে সম্পর্কে ছিলাম। তখন আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। নীলা বড়লোকের একটা ছেলে পেয়ে আমাদের 4 বছরের সম্পর্ককে নিমিষে শেষ করে ওই ছেলের কাছে চলে যায়। সেদিন খুব কষ্ট পাই, কিন্তু সিদ্ধান্ত নিই যে অনেক টাকা কামাবো জীবনে। দেখো, আজ আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। টাকার কোনো অভাব আমার নেই আল্লাহর ইচ্ছায়। অভাব শুধু একটা মনের মানুষের, যে সারাটা জীবন আমার পাশে থাকবে আমার হাত ধরে, যার মাঝে আমি ডুবে থাকবো শেষ দিনটা পর্যন্ত। শেষের কথাগুলো আমি মায়াকে উদ্দেশ্য করেই বললাম। মায়া আমার কথা শুনে চুপচাপ বসে রইল। আমি আবারও বললাম, নীলা যখন তোমাকে আমার পাশে দেখলো তার মুখটা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়, কারণ সে কখনোই চায়নি আমি ভালো থাকি। তোমার মতো মিষ্টি একটা বউ পেয়েছি দেখে দেখনি ওর মুখটা কেমন মলিন হয়ে গিয়েছে। ও যে ভালো নেই তা ওর মুখের ছাপেই স্পষ্ট। তাই ওকে আরও কষ্ট দিতেই তোমাকে আমার স্ত্রী বলেছি। তুমি কি মাইন্ড করেছো তার জন্য? না না, একদম না, একটুও মাইন্ড করিনি। শুধু একটু অবাক হয়েছি, মনে হচ্ছিল কোনো সুন্দর স্বপ্ন দেখছিলাম। আমি মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। আজ আর নিজেকে আটকাতে ইচ্ছা করছে না। আমি উঠে ঠিক মায়ের সামনে গিয়ে বসলাম। ও আবারও অবাক হলো। আমি ওর হাত দুটো সুন্দর করে আমার 2 হাতের মধ্যে নিলাম। মায়া আর আমি এখন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি ধীর কণ্ঠে মায়াকে বললাম, নীলাকে যে মিথ্যাটা বলেছি সেই মিথ্যাটাকে যদি সত্যি করে ফেলি, তুমি কি আমাকে বাধা দিবে মায়া? মায়া বিচলিত হয়ে বলে, ঠিক বুঝতে পারছি না, কি বললেন আপনি? কোন মিথ্যা? এই যে তুমি আমার স্ত্রী না হয়েও তোমাকে আমি আমার স্ত্রী বলেছি, এই মিথ্যাটাকে আমি সত্যি করতে চাই। মায়া এবার সব বুঝে যায়। ও পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। তাও কোনো রকম নিজেকে সামলে আমাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে বিয়ে করতে চান? আমাকে? হ্যাঁ, তোমাকে, শুধু তোমাকে, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই তুমি তোমার বাকি জীবনটা আমার নামে করে দাও। আমি তোমাকে আমার পাশে পেতে চাই। আমাদের এই সম্পর্কটাকে আমি একটা পবিত্র নাম দিতে চাই। মায়া, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করে আমার স্ত্রী বানাতে চাই। কাউকে ভালোবাসার জন্য সহস্র সময়ের প্রয়োজন হয় না। আমার কাছে এক মুহূর্ত যথেষ্ট কাউকে ভালোবাসার জন্য। মায়া ভীষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর আমার কথা বিশ্বাসই হচ্ছে না। ও কি কোনো স্বপ্ন দেখছে? মায়া চায় না এই স্বপ্ন ভেঙে যাক। মায়াও মনে মনে আমাকে চায়, কিন্তু মায়া মাথা নিচু করে বলল, না না, এটা হয় না। আমার কোনো পরিবারই নেই। আপনার মা কখনো এমন পরিবারহীন মেয়ের সাথে আপনাকে বিয়ে দেবে না। সমাজে আপনাদের অনেক নামদাম আছে। সবকিছু শেষ হয়ে যাবে আমার জন্য। না আবির সাহেব, সম্ভব না এটা। এত সুন্দর একটা স্বপ্ন কখনোই পূরণ হওয়ার নয়, কখনো না। মায়া অঝরে কেঁদে দেয়। আমি মায়াকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলি, আমি দরকার হলে মায়ের পায়ে ধরে তার কাছে তোমাকে চাইব। মা না করতে পারবে না। আর রইল সমাজ, আমি তো সমাজকে বিয়ে করব না, আমি তোমাকে বিয়ে করব। সমাজ কোনো দিন আমাদের পাশে থাকে না এবং থাকবেও না। সমাজ তাদের জন্য যারা সমাজের ভয়ে নিজের ইচ্ছা ভালোবাসা সবকিছুকে ত্যাগ করে। আমার এমন সমাজ দরকার নেই যেখানে অন্যরা কি ভাববে তার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিব। তোমার কোনো পরিবার লাগবে না। আজ থেকে আমি তোমার সব। তোমার দুনিয়ায় আমি ছাড়া আর কেউ থাকবে না। আমি তোমাকে আমার থেকে দূর করতে পারবো না। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসার স্পর্শ। আমি দ্বিতীয় কোনো নারীকে আর কখনো স্পর্শ করতে পারবো না। আমার দ্বারা তা সম্ভব হবে না। তুমি আমার এই বুকে থেকে যাও। আমি তোমাকে নিয়ে সারাটা জীবন পার করে দিব। কখনো তিল পরিমাণ কষ্ট তোমাকে ছুঁতে দিব না, কথা দিলাম। আমি তোমাকে স্পর্শ করে যে শান্তি পাই, সে শান্তি আমি আর কখনোই পাই না। আমাদের এই অবাধ্য মেলামেশাকে পবিত্র একটা বন্ধনে নিয়ে আসি চলো, তাহলে মহান আল্লাহ তাআলাও খুশি হবেন। মায়াও এবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে কান্না করতে করতে বলে, আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। আমিও আপনাকে চাই। আমারও আর কাউকে ভালো লাগে না। বিশ্বাস হয় না আপনি ছাড়া। আমারও শুধু আপনাকেই চাই। কিন্তু আপনার মা যদি আমাকে মেনে না নেয় তখন কি করবেন? আমি মায়াকে সামনে এনে বললাম, আমি আমার জান প্রাণ সব লাগিয়ে মাকে বুঝিয়ে বলবো। সে সব শুনে বুঝে যদি বলে তুমি আমার জন্য না, তাহলে আমি নিজ হাতে তোমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসবো। কারণ মায়ের মনে আঘাত করে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গেলে হয়তো সাময়িক ভালো থাকবো আমরা, কিন্তু বেশি দিন এই ভালো থাকা হবে না। আমার মা তো আমার খারাপ চায় না। তার মনে আঘাত করলে আমরা কখনো সুখী হতে পারবো না। বাবা মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। তবে আমি আপ্রাণ চেষ্টা করব যাতে মা রাজি হয়। একদম ঠিক বলেছেন আপনি। যে মা আপনাকে এত কষ্ট করে বড় করলো, এখন বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত আপনি একা নিতে পারেন না। আমি আপনার কথায় একমত। আন্টি যদি রাজি না হয় আমি চুপচাপ চলে যাব। আমি সত্যি বলেছি, আমি খুব খুশি। কারণ আপনার মতো কাউকে আমি একবার হলেও জীবনে পেয়েছি। কিছু সময় পার করেছি। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই এই জীবনে, শুধু একটা ইচ্ছা, আপনি যদি আমার হতেন। আমি মাকে ফোন দিয়ে বলছি সে যেন কালই চলে আসে। আমি আর অপেক্ষা করতে পারছি না। ঠিক আছে, চলুন একটু ওদিকটায় একসাথে পাশাপাশি হাঁটি। যদি কালকে আমার দিন শেষ হয় আপনার সাথে, তাহলে তো আর কোনো দিন আপনাকে পাবো না। এইভাবে বলো না,
আল্লাহর উপর ভরসা রাখো। আমরা খারাপ কিছু চাচ্ছি না, আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের ইচ্ছাটা আল্লাহ তাআলা কবুল করবেন। এরপর আমি আর মায়া একসাথে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। মায়া আমার হাতটা নিজের সাথে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে কাঁদতে হাঁটছিল, কারণ ওর মনে হচ্ছিল আমার মা ওকে কখনোই মেনে নেবে না। আমরা এরপর বাসায় চলে আসি। আমাদের দুজনেরই মন ভীষণ খারাপ। আমরা দুজনই অনেক ভয়ে আর চিন্তায় আছি। আমি সন্ধ্যায় মাকে ফোন দিলাম। মা ফোন রিসিভ করলে আমি বলি, মা। হ্যাঁ বাবা বল। মা, তুমি রাতে ঢাকার জন্য রওনা দিতে পারবে? তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। কি, কিছু হয়েছে তোর বাবা? তুই ঠিক আছিস? বাইক অ্যাক্সিডেন্ট করেছিস নাকি? খুব উত্তেজিত হয়ে বলল মা। আরে না না, আমি একদম ঠিক আছি, তুমি ঢাকা আসলে সব বুঝতে পারবে। আমি তোর মামাকে বলে এখনই রওনা হচ্ছি, দাঁড়া। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সম্পূর্ণ সুস্থ আছি, তুমি সাবধানে আসো। ঠিক আছে। এরপর ফোন রেখে দিলাম। মা সকাল নাগাদ ইনশাআল্লাহ চলে আসবে। মায়াকে জানালাম। ও উঠে সম্পূর্ণ ঘর সুন্দর করে পরিষ্কার করতে শুরু করলো। আমি ওকে বললাম এসবের দরকার নেই, কিন্তু মায়া শুনলই না। ও পুরো ঘর গুছিয়ে পরিষ্কার করে মুছে চকচক করলো। আমি বুঝলাম মায়া আমাকে কতটা চায়। আমি ওর কাছে গিয়ে ওকে বসিয়ে ওর মুখের খাম মুছে দিতে দিতে বললাম, ইনশাআল্লাহ মা আমাদের মেনে নিবে। আমরা তো খারাপ কিছু চাচ্ছি না। এরপরও যদি সে না মানে তাহলে বুঝতে হবে আমাদের কপালে এক হওয়া নেই। আপনাকে পাওয়ার জন্য আমি সব করতে রাজি আছি, আপনি শুধু আমাকে হুকুম করবেন। আমি মুচকে এসে মায়ার মাথাটা আমার কাঁধে রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। আমার নিজেরও খুব ভয় আর চিন্তা হচ্ছিল। রাতটা আমরা দুজন নির্ঘুম পার করলাম। পরদিন সকাল 7টা নাগাদ মা বাসায় আসলো। আমি মায়াকে আমার রুমে লুকিয়ে রেখেছি। মা রীতিমতো অস্থির হয়ে এসেছে। বাসায় ঢুকেই আমার মাথার শরীরে হাত দিয়ে জিজ্ঞেস করে, বাবা তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? এই যে আমি আসছি, বল আমাকে কি হয়েছে। মা শান্ত হও, সব বলবো। তুমি আগে ফ্রেশ হও, একটু রেস্ট নাও, অনেক দূর থেকে এসেছো। আচ্ছা ঠিক আছে। মাকে তার রুমে পাঠিয়ে দিয়ে আমি আমার রুমে আসলাম। মায়া এক কোনায় অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ওর কাছে গিয়ে দেখি বোকাটা কাঁদছে। আমি ওর চোখ মুছে দিয়ে বললাম, কান্না করছো কেন তুমি? আল্লাহ ভরসা, আন্টি যদি রাজি না হয়, আমাকে যদি বের করে দেয়, আমি তো আর কখনো আপনাকে পাবো না। আমারও কষ্ট হচ্ছে, গলা একদম শুকিয়ে এসেছে চিন্তায়। মা আমাকে অনেক ভালোবাসে, আমি তার পা ধরে বসে থাকবো। তুমিও আমার পাশে থেকো, দেখি মা মানে কিনা। ঠিক আছে, আপনি যা বলবেন তাই। এরপর মা ফ্রেশ হয়ে এসে হল রুমে বসে। সে বসতেই আশেপাশে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করে, কি রে আকাশ, বাসাটা এমন চকচক করছে কেন? কে পরিষ্কার করেছে? আমি আস্তে আস্তে মায়ের সামনে গিয়ে মাটিতে বসে পড়ি। মা ভীষণ অবাক হয়ে বলে, কি হয়েছে, আমার পা ধরছিস কেন? মা, আমি তোমার কাছে আজকে একটা জিনিস চাইবো, তুমি প্লিজ না করবে না। আমার কাছে কি চাইবি? এই বাড়ি ঘর টাকা পয়সা সবই তো তোর, আমি আর কি দেব তোকে? মায়া। আমি মায়াকে ডাক দিলাম। মায়া আমার রুম থেকে বের হয়ে এসে আমার পাশে এসে বসলো। মা পুরো শকড, সে স্তব্ধ হয়ে গিয়েছে। আমি মাকে বললাম, মা আমি ওকে চাই তোমার কাছে। মা কিছুক্ষণ চুপ থেকে স্থির কণ্ঠে জিজ্ঞেস করে, তুই কি ওকে বিয়ে করেছিস? না না মা, কি বলো তুমি? তোমার অনুমতি ছাড়া আমি এত বড় কাজ করব কিভাবে? তবে আমি ওকে বিয়ে করতে চাই। তোমার অনুমতি চাই বলেই তোমাকে গ্রাম থেকে ঢাকা আসতে বলেছি। তুই ওকে কোথায় পেলি? আমি কিছুই বুঝতে পারছি না। তোকে আমি সবসময় জিজ্ঞেস করে এসেছি তোর কোনো পছন্দের মেয়ে আছে কিনা, তুই বলেছিস না। তাহলে ও কোথা থেকে আসলো আবির? উত্তর দে। মা রেগে গিয়েছে। আমি ভীষণ ভয় পাচ্ছি, তাও আল্লাহর নাম নিয়ে আমি মায়ের পা জড়িয়ে ধরেই মায়ার সম্পর্কে এখন পর্যন্ত যা যা হয়েছে সবকিছু খুলে বললাম। সব শেষে বললাম, মা ও খুব ভালো একটা মেয়ে, দেখো কত সুন্দর করে তোমার ঘর গুছিয়েছে তুমি আসবে বলে, তোমার মতো রান্নাও পারে। সেই ওকে কিভাবে আমি জেনে শুনে ওদের কাছে পাঠিয়ে দিই বলো? আর সবচেয়ে বড় কথা, আমার ওকে ভালো লেগেছে। তাই মা, আমি চাই তুমি আমাদের বিয়ে দিয়ে দাও। তুমি আজ আমাদের অনুমতি দিলে ওর জীবনটা বেঁচে যাবে, আর আমি আমার মনের মতো কাউকে জীবন সঙ্গিনী হিসেবে পাবো। এখন তুমি যা সিদ্ধান্ত নিবে আমরা দুজন তা মাথা পেতে নিব। তুমি যদি না করে দাও, আমি ওকে এখনই পাঠিয়ে দেব। তোমার দোয়া আর অনুমতি ছাড়া আমরা কিছুই করব না। মা আমাদের দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। মায়া মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছিল। মেয়েটা খুব অসহায় হয়ে পড়েছে। মা ওর হাত ধরে উপরে তার পাশে বসায়। মায়ের মুখখানা তুলে সে ভালো করে দেখছে। 2 হাত দিয়ে চোখ মুছে দিয়ে মা বলে, এত মিষ্টি মেয়ের মুখে কান্না মানায় না। আমি সাথে সাথে খুশিতে মায়ের দিকে তাকাই। মায়াও অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আরো জোরে জোরে কান্না করে দেয়। মা ওকে তার বুকে নিয়ে বলে, আমি খুব কষ্ট পেতাম যদি তোরা আমাকে কিছুই না জানিয়ে বিয়েটা করে ফেলতি। তোরা যে আমাকে মা হিসেবে গুরুত্ব দিয়েছিস, আমার অনুমতির জন্য অপেক্ষা করেছিস, আমি এতেই খুশি। আর ওকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। কি মিষ্টি মায়াবী মুখ। আরে মা, তুমি আমার কান্না করো না। তোমার আপন মা তোমাকে ছেড়ে গেলেও আজ তুমি আরেকটা নতুন মা পেলে। আমার ছেলেটা অনেক ভালো, তোমার কোনো কষ্ট হবে না। মায়া মাকে জড়িয়ে ধরে বলে, মা আপনি বললে আমি আপনাদের জন্য আমার জীবনটাও দিয়ে দিব, তাও আমাকে আপনাদের ছায়াতল থেকে সরিয়ে দিবেন না কখনো। দূর বোকামে, এগুলো বলে না। আমি চাই তোমরা দুজন সারা জীবন সুখী হয়ে থাকো। আমি আবিরকে সেই কবে থেকে বিয়ে করতে বলেছি, কিন্তু ও করছেই না।
আমি এবার রাগ করে চলে গিয়েছিলাম। যাক, আমার ছেলেটা যে শেষমেশ কাউকে পছন্দ করেছে, বিয়ে করতে চাচ্ছে, আমি এতেই খুশি। একটা মা কি চায় জানো? তার ছেলেমেয়েরা এমন কাউকে বিয়ে করুক যাকে সে মন থেকে পছন্দ করে, যাতে তারা সারা জীবন সুখী থাকে। আমিও তাই চেয়েছি। আজ ওর বাবা থাকলে সেও অনেক খুশি হতেন। আমি নিজ হাতে তোমাদের বিয়ে দেব। আবির, তোর মামা খালাদের ফোন দে, তাদের সবাইকে আসতে বল। যত তাড়াতাড়ি পারি আমি তোদের বিয়ে দিব। তোকে বিয়ে দেওয়াটা আমার অনেক বড় একটা দায়িত্ব ছিল। আজ সে দায়িত্ব থেকে আমি মুক্ত। এখন যদি আমি তোর বাবার কাছেও চলে যাই, আমার আর কোনো আফসোস থাকবে না। তবে নাতির মুখখানা দেখে গেলে মন্দ হয় না। মায়ের কথা শুনে আমরা দুজনে কাঁদতে কাঁদতে হেসে দিলাম। মা আমাদের দুজনকে তার দুই পাশে নিয়ে দোয়া করে দিলেন। সবকিছু স্বপ্নের মতো লাগছিল, কিন্তু এটাই বাস্তব। বাবা মা আমাদের ভালো চান। তারা আমাদের কাছে কখনোই কোনো কিছু আশা করেন না। তারা শুধু আমাদের ভালো দেখতে চান। মায়া আর আমি আজ অনেক খুশি। আমাদের আলাদা হতে হবে না। আমরা আমাদের ভালোবাসা নিয়ে সারা জীবন একসাথে থাকতে পারবো। এরপর মায়ের পরিবারের সবাই ঢাকায় আসলো। তারাও সবাই মায়াকে দেখে খুব খুশি মনে নিল এবং খুব বড় আর ধুমধাম করে আমাদের দুজনের বিয়ে হলো। আমরা যদি সমাজের ভয়ে চুপ হয়ে যেতাম, তাহলে হয়তো আজ আমরা এক হতে পারতাম না। মায়াকে আমার জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে আমি ধন্য। মায়া আমার বুকে মাথা রেখে বলছে, আকাশ সাহেব, আপনি আজ আমার জীবনটা ভরে দিলেন সীমাহীন আনন্দ আর ভালোবাসা দিয়ে। আমি কল্পনাও করিনি আপনাকে আমি আমার করে পাবো। আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো। কখনো আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। ছি ছি ছি, দাসী কেন বলছো? তুমি আমার ভালোবাসার বউ, আমার রানী হয়ে থাকবে তুমি। তুমি আমার সম্পূর্ণ পৃথিবীটা জুড়ে থাকবে তুমি। এরপর মায়াকে একদম আমার নিজের করে আলিঙ্গন করে নিলাম, ভরিয়ে দিলাম ওকে ভালোবাসার স্পর্শে। আমাদের অপেক্ষার ফল আজ মিষ্টি হলো। সেই সাথে নতুন এক জীবনের গল্প শুরু হলো।